জাগো জাগো হে পিশাচিনী, তুমি জাগো। আমি অঘোর সাধক বজ্রধর তোমায় আহ্বান করছি। আজকের এই অমাবস্যা তিথির ঘোর কালো রাতে তুমি জেগে ওঠো। এ কি রতন বাবা, তুই এইভাবে কাঁদছিস কেন? হ্যাঁ রে, তোর বাবা কোথায়? আচ্ছা নীলরতন, তুমি একটা মিষ্টি গন্ধ পাচ্ছ? মিষ্টি গন্ধ? হ্যাঁ, তুমি যা দেখেছ আমিও তাই দেখেছি। পারবো, আমি পারবো। আপনি আমায় যে কাজ করতে বলেছেন সেই কাজ আমি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো। হ্যালো এভরিওয়ান, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে। বিভিন্ন স্বাদের ভয়ের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমার চ্যানেল স্কেরি টেলস। স্কেরি টেলসের আজকের গল্পটা কিন্তু সব বয়সের শ্রোতাদের জন্য নয়, গল্পটা কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। তো ছোটরা যারা আজকের গল্পটা শুনছো তারা আজকের গল্পটা থেকে একটু দূরে থাকো। তোমরা হয়তো অনেকেই কিউরিওফাইড ইউটিউব চ্যানেলে কৌস্তবের ঘোষলি কল রেকর্ডিং শোনো। কৌস্তব আমার নিজের খুব ভালো বন্ধু। আমি কৌস্তবের ঘোষলি কল রেকর্ডিংয়ে আমার নিজের বন্ধুদের সাথে ঘটে যাওয়া একটা মারাত্মক ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স কিউরিওফাইড চ্যানেলে শেয়ার করেছি। তোমরা অবশ্যই কিন্তু সবাই যাও আর ঘটনাটা কিন্তু শুনে এসো। তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকে আমায় ইনস্টাগ্রামে এসে ফলো করো। আমায় চাইলে ইনস্টাগ্রামে মেসেজও করতে পারো, আমি মোটামুটি অনলাইনই থাকি। সো সেখানে একসাথে গল্প করা যাবে। ইনস্টা আইডির লিঙ্ক আমার গল্পের মোশন পোস্টারে দিয়ে রাখলাম, এছাড়া গল্পের ডেসক্রিপশানেও দেওয়া আছে। সো সবাই তাড়াতাড়ি এসো আর আমার ইনস্টাগ্রামে জয়েন হয়ে যাও। তোমাদের স্কেরি টেলসের বিভিন্ন যে সমস্ত আপকামিং প্রজেক্টস আসতে চলেছে সেগুলির বিষয়ে আমি নিজে তোমাদের রেগুলার আপডেটস দেওয়ার জন্য একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলেছি। তোমরা সবাই কিন্তু অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটায় ফলো করে এসো। স্কেরি টেলসে আজ তোমরা শুনবে সুরজিৎ ঘোষের কলমে একটি গ্রাম বাংলার হাড় হিম করা ভয়ের গল্প, ধূপগুড়ি জঙ্গলের পিশাচিনী। আজকের গল্পটা তোমরা কে কোথা থেকে শুনছো অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে প্রত্যেকে জানাও। শুরু করছি স্কেরি টেলসের আজকের গল্প। নিবিড় জঙ্গলের মধ্যে একটা ছোট্ট ধুনি জ্বালিয়ে তার সম্মুখভাগে বসে রয়েছে এক অঘরী সাধক। ঘোর অমাবস্যার ঘন কালো অন্ধকার ছেয়ে গিয়েছে সমগ্র নৈশ পরিবেশ জুড়ে। জমাট বাঁধা অন্ধকারের মাত্রা এতটাই বেশি যে মাত্র কয়েক হাত দূরে থাকা কোনো কিছুই দৃষ্টিগোচর হয় না। আলকাতরার মতো কালো কালি যেন কেউ সকলের অগোচরে ঢেলে দিয়েছে মহাশূন্য হতে। ধূপগুড়ি জঙ্গলের গভীর প্রান্তে একটি বিশাল বড় মহিরুহের তলায় কিছু শুকনো কাঠকে একত্রিত করে তাতে আগুন ধরিয়ে বিড়বিড় করে কি যেন এক অজানা দুর্বোধ্য ভাষায় ক্রমাগত মন্ত্রপাঠ করছে এক অঘরী সাধক। সেই সাধকের দৈহিক রূপ দেখলে যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের মনের মধ্যে ভয় নামক অনুভূতি জেগে উঠতে বাধ্য। সাধকের লম্বা লম্বা মাথার জট পাকানো খয়েরেটে কালো চুল বটগাছের ছুরির মতো নেমে এসেছে নিচে। তার কপাল সহ দেহের বেশিরভাগ অংশে ভস্মীভূত ছাই জাতীয় কিছুর প্রলেপ রয়েছে। দুই চোখ সম্পূর্ণ টকটকে গাঢ় লাল, একেবারে জবা ফুলের মতন। এরকম লাল চোখ দেখলে সহজেই অনুমান করে নেওয়া যায় যে লোকটা নেশায় তীব্রভাবে আসক্ত। অঘরী সাধকের শরীর সম্পূর্ণ নগ্ন, কেবলমাত্র কোমরে জড়ানো রয়েছে কিঞ্চিত একখানি কোনো পশুর কালো চামড়া। সেই চামড়ার আচ্ছাদন তার পুরুষাঙ্গ সম্পূর্ণরূপে গোপন করতে অক্ষম। পেশিবহুল তার দেহ বর্তমানে সম্পূর্ণরূপে ঘর্মাক্ত। যজ্ঞের জ্বলন্ত কাঠের আগুনের তাপ তার গায়ে গিয়ে মিশছে। দুই চোখের অক্ষিকোটরের মধ্যে থাকা মনির মধ্যে জ্বলন্ত আগুনের প্রতিচ্ছবি পড়েছে। পাশে রাখা একটা নরকরটের খুলির মধ্য থেকে কোনো নেশা জাতীয় তরল ঢকঢক করে পান করল সেই অঘরী সাধক।
তারপর সে হাতের তালু দিয়ে চোয়াল বেয়ে গড়িয়ে আসা সরু তরলের ধারা মুছে কি যেন ছিটিয়ে দিল আগুনের মধ্যে। আর সাথে সাথে সেই আগুনের শিখা এক লাফে আরও কয়েক গুণ বৃদ্ধি পেল। সাধক দুই হাত বুকের কাছে নমস্কারের ভঙ্গিতে জড়ো করে কোনো মন্ত্র পাঠ করতে আরম্ভ করল। দুই হাত দুই দিকে প্রসারিত করে উচ্চ কণ্ঠে এক প্রকার চিৎকার করে বলল, জাগো 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 হে পিশাচিনী, তুমি জাগ্রত হও। তন্ত্রক্রিয়ার সমস্ত উপাচার এবার সম্পূর্ণ হলো। সেই পরম ব্রহ্মক্ষণ উপস্থিত, তুমি জাগরিত হও। হে পিশাচিনী, হে পৈশাচিক শক্তির অধিকারিণী, উপাসকের মনোবাসনা পূরণ করো। আমার মনের মধ্যে যে তীব্র প্রতিশোধের আগুন জ্বলছে, সেই আগুন একমাত্র তুমিই পারো নেভাতে। আমি অঘরী সাধক বজ্রধর তোমায় জাগিয়ে তুলেছি। তুমি এইবার জাগরিত হও। সাধকের প্রাণের বিনিময়ে তোমার প্রাণ ফিরে আসুক। তুমি অতীব শক্তিশালী হয়ে ধ্বংস করে দাও সমস্ত কিছু, তবেই আমার আত্মা শান্তি পাবে। অমাবস্যার আঁধার রাতের কারণে এতক্ষণ বোঝা না গেলেও এইবার বোঝা গেল ধুনির জ্বলন্ত আগুনের থেকে মাত্র কয়েক হাত তফাতে অন্ধকারের সাথে মিশে থাকা কি যেন একটা হঠাৎ করে নড়ে উঠল মৃদুভাবে। অঘরী সাধক বজ্রধরের সম্মুখভাগে শোয়ানো রয়েছে একটা প্রাণহীন যুবতীর মরদেহ। মরদেহের বর্তমান শোচনীয় অবস্থা দেখেই বোঝা যায় মরদেহটি আজ থেকে বেশ কিছুদিন আগের বাসি। প্রাণহীন যুবতীর নিথর মরদেহ ফুলে ফেঁপে পচে গলে একেবারে দুর্গন্ধ ছড়িয়ে দিয়েছে চারপাশের মধ্যে। যুবতী রমণীর শরীর সম্পূর্ণরূপে নগ্ন। শরীরের মধ্যে একটি সুতো পর্যন্তও নেই। মৃত নারীর কোমল শরীরের মধ্যে অঘরী সাধক খুব সম্ভবত গুঁড়ো সিঁদুর আর রক্ত দিয়ে কিসব যেন উল্কি চিহ্ন এবং চক্র এঁকেছে। রমণীর মাথার চুল লুটিয়ে আছে মাটির ধুলোর সাথে। তার উন্মুক্ত দুই স্তঞ্জকলের মাঝে রাখা আছে কিসব যেন উপাচার ক্রিয়ার সামগ্রী। অঘরী সাধকের আহ্বানে সাড়া দিয়ে সেই মৃত নারীর শরীর অদ্ভুত অস্বাভাবিকভাবে যাবতীয় সকল স্বাভাবিক নিয়ম লঙ্ঘন করে মৃদু কেঁপে উঠল। সেই দেখে সাধক বজ্রধরের ঠোঁটের কোণে খেলে গেল মৃদু হাসির বঙ্কিম রেখা। তবে তার সেই হাসির মধ্যে মিশেছিল পরিষ্কার এক সর্বনাশেরই। সে মৃত ওই রমণীর দিকে তাকিয়ে গলার আওয়াজ এবার আরো বেশ অনেকটা চড়িয়ে বলল, জাগো জাগো হে পিশাচিনী, তুমি জাগো। আমি অঘোর সাধক বজ্রধর তোমায় আহ্বান করছি। আজকের এই অমাবস্যা তিথির ঘোর কালো রাতে তুমি জেগে ওঠো। সেই উচ্চ কণ্ঠের আহ্বানে সমস্ত বনের নীরবতা মুহূর্তের মধ্যে খান খান হয়ে গেল। ধূপগুড়ি জঙ্গলের মধ্যে থাকা বিশাল বড় বড় মহিরুহের গায়ে ধাক্কা খেয়ে সেই শব্দ ধ্বনিত প্রতিধ্বনিত হতে লাগলো বারংবার, একাধিকবার। মৃত যুবতী রমণীর শরীর ভূকম্পের ন্যায় কাঁপতে আরম্ভ করল থরথর করে। সাধক বজ্রধর পাশে রাখা সেই নরকরটির খুলির মধ্য থেকে বাকি সবটুকু তরল ঢক ঢক করে পান করে অন্যদিকে রাখা কাঁচা মাংসের পাত্র থেকে বেশ বড় মাপের একটি টুকরো তুলে নিয়ে তা সোজা চালান করল মুখের ভেতর। তারপর কচমচ শব্দে চিবিয়ে খেতে লাগলো সাক্ষাৎ নরখাদকের ন্যায়। আজকের এই অমাবস্যার রাত যেন নরক এবং মর্তলোকের মধ্যে থাকা সমস্ত গোপনীয় বন্ধদ্বার উন্মোচিত হওয়ার রাত। বনের মধ্যে থাকা একাধিক রক্তলোভী শ্রীকালের দল হার হিম করা হুঙ্কার ছাড়ল। আর সাথে সাথেই জেগে উঠল পিশাচিনী। বাতাসের মধ্যে এক অদ্ভুত মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ল, যে গন্ধের কোনো সঠিক বর্ণনা দেওয়া যায় না। এ গন্ধ কখনোই পৃথিবীর হতে পারে না। গন্ধটা ভীষণ অদ্ভুত রকমের মিষ্টি হলেও কেমন যেন নেশাগ্রস্ত করে তোলে সমস্ত কিছুকে। চোখের পাতা খুলে নিষ্পলকভাবে মহাকাশের দিকে তাকিয়েছে সেই মৃত যুবতী নারী তথা পিশাচিনী। কিন্তু তার দুই চোখের মধ্যে মনি বলে কিছু নেই।
পিচ্ছিল কোনো সবজেটে পদার্থ বুঝি ভরা রয়েছে তার দুই চোখের অভ্যন্তরে। ধীরে ধীরে একটু একটু করে ঘাড় ঘুরিয়ে সে তার উপাসকের দিকে তাকালো, আর তাকানো মাত্রই অঘরী বজ্রধর দেখল যুবতীর দুই ঠোঁট অদ্ভুত রকমের মোটা আর ফুলে গিয়েছে, এবং তা আশ্চর্যজনক চওড়া হয়ে দুই ঠোঁট একেবারে প্রায় কানের লতি পর্যন্ত গিয়ে ঠেকেছে। পিশাচিনী মুখগহ্বর উন্মোচন করতেই ঠোঁটের আবরণ সরিয়ে বেরিয়ে এলো অসংখ্য অগণিত সূঁচের ফলার মতন ধারালো তীক্ষ্ণ দন্তরাশি। ইস্পাতের ফলার মতো চকচকে ধারালো দাঁতগুলো দেখলে যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। কিন্তু বজ্রধর ভয় পেল না, বরং উঠে দাঁড়ালো এবং এক ঝটকায় কোমরের মধ্যে জড়ানো যেটুকু আচ্ছাদন ছিল তা খুলে ফেলল। আমি জানি পিশাচী, তুমি যে কোনো পুরুষকে নিজের কামনার সঙ্গী হিসেবে নির্বাচন করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দাও। আমি তোমায় জাগিয়ে তুলেছি, তাই সর্বপ্রথম আমি নিজে তোমার সাথে যৌন ক্রিয়ায় লিপ্ত হব। তোমাকে সন্তুষ্ট করে তবেই আমি অন্তিম নিঃশ্বাস নেব এবং আমার এই সাধনা সফল হবে। হে পিশাচী, তুমি আজ আমাকে নিজের সঙ্গী হিসেবে বেছে নাও। তোমার সাথে আমার শরীর মিলে মিশে এক হয়ে যাক। আমার সাধকের সাধনা জীবন তোমার অতুলনীয় পিশাচী শক্তির সাথে সম্মিলিত হোক। মাটির মধ্যে শুয়ে থাকা পিশাচিনী এবার যেন মহা আনন্দে খিলখিল করে হেসে উঠল। তার হাসির শব্দ মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ল সমগ্র ধূপগুড়ি জঙ্গলের আনাচে কানাচে। জঙ্গলের বুকে সশস্ত্র প্রহরীর ন্যায় দাঁড়িয়ে থাকা বিশাল বড় বড় গগনচুম্বী গাছগুলো অজানা কোনো অশনি আশঙ্কায় জড় পদার্থের ন্যায় নিথর নিশ্চল হয়ে রইল। একটি গাছের পাতারও নড়ল না, কোথাও কোনো শব্দ হচ্ছে না। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড যেন তলিয়ে গিয়েছে এক জঘন্য গা খিনখিনে নোংরা কুৎসিত মহাসমুদ্রের অতলে। অঘরী সাধক বজ্রধর এবারে এসে শুয়ে পড়ল পিশাচিনীর পাশে। ধূপগুড়ি জঙ্গলের অমাবস্যার রাত হয়ে উঠল তাদের মহামিলন রাত। ধুনির মধ্যে নিভু নিভু হয়ে আসা আগুন হঠাৎ করেই নিভে গিয়ে একসময় অন্ধকার করে তুলল সমগ্র জায়গাটাকে। একটি জীবন্ত পুরুষের শরীরের সাথে একটি অশরীরী নারী শরীর রতিক্রিয়ায় লিপ্ত হল। অমাবস্যার রাতে জাগিয়ে তোলা পিশাচিনীকে সন্তুষ্ট করে রাতের অবসান ঘটলে অন্তিম নিঃশ্বাস ত্যাগ করল সাধক। সারা রাত্রিব্যাপী পিশাচী যেন তার নিজের উপাসকের দেহটাই পুরোপুরি চুষে নিয়েছে জোঁকের মতো। সাধকের শরীর সম্পূর্ণ রক্ত শূন্য ফ্যাকাশে শুষ্ক অবস্থায় পড়ে রইল সেই স্থানে। কেউ ঘুণাক্ষরেও জানতে পারল না এক অঘরী সাধক তার নিজের জীবনের বিনিময়ে জাগিয়ে তুলল কি মহা সাংঘাতিক অশুভ অমঙ্গলজনক এক অপশক্তিকে। নরকের অন্ধকার যার বাসভূমি, তাকে তুলে আনা হলো পৃথিবীর এই সুন্দর সবুজ ঝলমলে জগতে। এর ফল যে কি সাংঘাতিক হতে পারে তা খুব শীঘ্রই টের পেতে চলেছিল সেখানকার সমস্ত স্থানীয় মানুষেরা। চলো চলো ভাই, তাড়াতাড়ি পা চালিয়ে চলো। আজ কিন্তু জঙ্গলের একেবারে গভীরে আমাদের যেতে হবে। মাঝে বেশ কিছুদিন হলো জঙ্গলে আসা হয়নি। সত্যি কথা বলতে কি, জঙ্গলে না এলে মনটা কেমন যেন কাঁদে। এই ধূপগুড়ি জঙ্গলের মধ্যে আমাদের আলাদা একটা ভালোবাসার টান রয়েছে। কি হলো ভাই সতীশ, কি বলো? হ্যাঁ গো পলাশ দা, তুমি একেবারে হক কথা কইছো। এই ধূপগুড়ি জঙ্গলের প্রতি আমাদের সকলেরই একটা আলাদাই ভালোবাসার টান রয়েছে। আসলে এই জঙ্গলই যে আমাদের মা বাপ, আমাদের পেটের ভাত জোগায়, রুজি রুটির ব্যবস্থা করে। এই জঙ্গলকে কি আর না ভালোবেসে থাকা যায়? সত্যি একেবারে সঠিক কথা বলছো ভাই সতীশ। যুগের পর যুগ, কালের পর কাল, কত বছর ধরে আমাদের পূর্বপুরুষেরা এই জঙ্গলের উপর ভরসা করে তারা প্রত্যেকে তাদের জীবিকা নির্বাহ করেছে। দেখো, আমরাও আমাদের বাপ ঠাকুরদার হাত ধরিয়ে সমস্ত কাজ শিখেছিলাম, আর আজ এই জঙ্গলের কারণে নিজের সংসার সচ্ছলভাবে চালাতে পারছি। কি কেমন কিনা?
একেবারে দক্ষিণের দিকে যেতে হবে আমাদের। আমার কাছে পাকা খবর আছে, দক্ষিণের ধূপগুড়ি জঙ্গলে শুকনো কাঠের নাকি রমরমা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, পাস আর আগে চলো। কি হলো রে রতন, হাঁটতে কষ্ট হচ্ছে না তো বাবা? তাড়াতাড়ি আয়, এমনিতেই অনেকখানি বেলা হয়ে গেল, আর বেশি দেরি করলে সন্ধ্যা নামার আগে কাজে অসমাপ্ত রেখেই ফিরে যেতে হবে। ধূপগুড়ি জঙ্গলের যে সরু কাঁচা মাটির এবড়ো খেবড়ো রাস্তাটা ময়াল সাপের মতো আঁকা বাঁকাভাবে জঙ্গলের গভীরে চলে গিয়েছে, সেই রাস্তা ধরে অত্যন্ত দ্রুত গতিতে হন্তদন্ত হয়ে হাঁটছিল সতীশ, পলাশ এবং পলাশের ছেলে রতন। ধূপগুড়ি জঙ্গল আকারে এবং আয়তনে বিশাল বড়। এই নিবিড় অরণ্যকে ঘিরে চারপাশের মধ্যে রয়েছে বেশ কয়েকটি ছোট বড় নানান মাপের গ্রাম। এই গ্রামগুলির প্রত্যেকটি পুরুষের প্রধান জীবিকা হল জঙ্গলের মধ্য থেকে শুকনো কাঠ, মধু, নানান ভেষজ উদ্ভিদ প্রভৃতি সংগ্রহ করা। এই সমস্ত কিছু মহামূল্যবান জিনিসপত্র সংগ্রহ করে তারা তাদের স্থানীয় বাজারে বিক্রি করেই জীবিকা নির্বাহ করে। পলাশ তার 15 বছরের ছেলেকে নিয়ে আজ এই প্রথম ধূপগুড়ি জঙ্গলের মধ্যে এসেছে। তার বাবা যেরকম তাকে হাত ধরে এই জঙ্গলের ভেতরে প্রবেশ করিয়েছিল, একদিন জঙ্গলের প্রতিটি আনাজ কানাজ গাছগাছরা চিনিয়েছিল, এবারে সময় এসেছে পলাশের তার নিজের ছেলে রতনকে সেই সমস্ত শিক্ষা দেওয়ার। বাবার কথা শুনে ছোট ছেলে রতন মৃদু হেসে বলল, না না বাবা, আমার একদম কষ্ট হচ্ছে না, বরং ভালোই লাগছে। এর আগেও অনেকবার এই জঙ্গলে এসেছি ঠিকই, কিন্তু এত গভীরে আগে কখনো প্রবেশ করিনি। অবাক চোখে চারপাশে তাকিয়ে থাকে ছোট্ট রতন। তার আজ বিস্ময়ের অন্ত নেই। বন্ধু বান্ধব কিংবা পাড়ার ছেলেপিলেদের সাথে বেশ অনেকবার ধূপগুড়ি জঙ্গলের মধ্যে প্রবেশ করলেও কখনো কোনোদিনও জঙ্গলের এত গভীরে, এত নিবিড়ে সে এসে উপস্থিত হয়নি। ধূপগুড়ি জঙ্গলের মধ্যে অনেক বিষাক্ত কীট পতঙ্গ, সরীসৃপ প্রাণীসহ বিবিধ সাপের উপদ্রব থাকলেও হিংস্র মাংসাশী বড় ধরনের কোনো জীবজন্তু নেই। তাই নিশ্চিন্তে নিরাপদেই জঙ্গলের মধ্যে প্রবেশ করা যায় অনায়াসে। কাঁচা মাটির রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা বিশাল বড় বড় উঁচু গাছগুলো নিজেদের মধ্যে অগণিত শাখা প্রশাখা মেলে ধরেছে। মহাকাশের প্রাণে এই সমস্ত ডালপালার মধ্যে থাকা নরম কচি সবুজ পাতা একটা সবজেটে চাঁদোয়ার ন্যায় আস্তরণের সৃষ্টি করেছে, যার কারণে সূর্যালোকের প্রখর আলো সঠিকভাবে এসে পৌঁছতে পারছে না ধরাতলের উপর। সমগ্র জায়গাটা কেমন যেন ছায়া ছায়া, একটা অস্পষ্ট আলো অন্ধকারের বেড়াজালে আবদ্ধ। জঙ্গলের পথ ধরে বাবা ও সতীশ কাকার সাথে হাঁটতে হাঁটতে আচমকা একটা কথা মাথায় এলো ছোট রতনের, আর সাথে সাথেই সে বাবার উদ্দেশ্যে প্রশ্ন করল, আচ্ছা বাবা, কি ব্যাপার বলো তো, আমরা এতক্ষণ ধরে জঙ্গলের মধ্যে হাঁটছি, অথচ কোনো পাখির আওয়াজ কানে আসছে না। সব পাখিরা কি বন ছেড়ে পালিয়ে গেল নাকি? ছোট্ট রতন কথাটার গুরুত্ব না বুঝে খানিক মজার ছলেই বলে হেসে উঠল, কিন্তু ছেলেটার এই কথার গুরুত্ব যে ঠিক কতখানি তা বুঝতে পেরেই এক প্রকার প্রায় থমকে দাঁড়ালো পলাশ এবং সতীশ। ওরা দুজনে একে অপরের সাথে দৃষ্টি বিনিময় করল। পলাশের কপালে চিন্তার ভাঁজ চওড়া হয়ে পড়েছে। সতীশেরও চোখ মুখের অভিব্যক্তি বদলে গেছে মুহূর্তের মধ্যে। সত্যিই তো, এতক্ষণ তারা ধূপগুড়ি জঙ্গলের পথ ধরে হেঁটে গভীর থেকে আরো গভীরের দিকে এগিয়ে চলেছে, অথচ একটাও পাখির কিচিরমিচির শব্দ তাদের কানে এসে পৌঁছচ্ছে না। এ তো এক প্রকার রীতিমতো অসম্ভব বিষয়। সতীশ বেশ চিন্তিত কণ্ঠে পলাশের উদ্দেশ্যে প্রশ্ন করল, গো পলাশ দা, সত্যি তো রতন ভুল কিছু বলেনি গো। আমরা খেয়াল না করলেও দেখো, ও কিন্তু ঠিক খেয়াল করেছে। আজকে হঠাৎ করে এই ধূপগুড়ি জঙ্গলের কি হলো বলো দেখি? এরকমটা তো এর আগে কোনোদিন ঘটেনি। আমাদের এই জঙ্গলের মধ্যে পা রাখা মাত্রই নানা রকম পাখির আওয়াজ হয়, অথচ আজ কোনো পাখি ডাকছে না। ব্যাপারটা কি হচ্ছে বলো তো? বিষয়টা বড় খটকা লাগলো পলাশেরও, কিন্তু সে কোনো কথাই বলল না। কারণ সে যদি কিছু বলে তাহলে সতীশ ভীষণ রকমের ভয় পেয়ে যাবে। এমনিতেও সতীশ একটু ভীতু প্রকৃতির মানুষ, তার উপর আজ আবার সাথে ওর ছেলে রতনও এসেছে। অযথা বাচ্চা ছেলেটাকে ভয় পাইয়ে দেওয়ার কোনো মানেই হয় না। তাই পলাশ কিছু না বলে হাতে কাঠ কাটার শক্ত ধারালো কুঠারটা বাগিয়ে ধরে
সকলের সামনে প্রথমে এগিয়ে চলল জঙ্গলের ভেতর পানে। হঠাৎ করেই সতীশের মনটা কেমন যেন কুডাক ডেকে উঠল। মনের মধ্যে কি যেন এক অশনি আশঙ্কা দানা পাকাতে আরম্ভ করলো একটু একটু করে। ইতিউতি দৃষ্টিতে চারিদিকে তাকিয়ে সতীশ বুঝতে পারল শুধুমাত্র পাখিই নয়, প্রতিদিন গাছের ডালে ডালে যে সকল বাঁদরের দল খেলা করে তারাও আজ প্রত্যেকে সম্পূর্ণরূপে অনুপস্থিত। এত বছরের অতীত জীবনে এর পূর্বে এরকম ব্যতিক্রমী ঘটনা কখনোই সে দেখেনি। সতীশ খানিকটা এগিয়ে গিয়ে পলাশের কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, পলাশদা, ভাবগতিক আমার একেবারে ঠিক লাগছে না। আমি বলি কি, চলো আজ বরং আমরা ফিরে যাই। আমাদের সাথে রতনও রয়েছে, সেই কারণে বলছি আর কি। আর মনের মধ্যেও কেমন যেন একটা খসখস করছে, বুঝলে? সতীশের কথা শুনে পলাশ ভীষণ রকমের চটে গেল। মাথাটা গরম হয়ে যাওয়া সত্ত্বেও কোনো রকমে নিজেকে সামলে নিয়ে এসে নিচু গলায় বলল, বোকার মতো কথা বলো না ভাইয়া সতীশ। এই কয়েকদিন নানান কাজকর্মের কারণে জঙ্গলে আসতে পারিনি, আর আজ জঙ্গলের এতখানি পথ পেরিয়ে আসার পর তুমি বলছো কিনা ফিরে যেতে। আরে তাও আবার কিছু পাকালি চিৎকার শুনতে পাচ্ছ না বলে। তোমার মনে হচ্ছে না এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে? আমি জানতাম তুমি ভয় পেয়ে যাবে, তাই তো আমি তোমার সামনে কোনো কথাই বলতে চাইছিলাম না। আমি মোটেও অযথা ভয় পাচ্ছি না গো পলাশদা। শুধুমাত্র পাখি নয়, ভালোভাবে লক্ষ্য করে সে দেখো, আজ কোনো বাঁদরেরও দেখা পাওয়া যাচ্ছে না। বলি, সব জীবজন্তু কি একসাথে কোনো কিছুর চরম ভয়ে এই ধূপগুড়ি জঙ্গল ছেড়ে অন্যত্র পালিয়ে গেল নাকি? আমাদের এই ধূপগুড়ি জঙ্গলে এমন কি থাকতে পারে বলো দেখি, যার কারণে সব পশু পাখি একেবারে জঙ্গল ছেড়ে পালিয়ে যাবে? সতীশ, আমার মনে হয় কি জানো, আর জঙ্গলের এই দিকটা ছেড়ে পশু পাখির দল অন্যদিকে গিয়েছে। আরে বাবা, এই ধূপগুড়ি জঙ্গলটা নিতান্ত ছোট নয়। এক কথা বাড়িও না, চলো, এমনিতেই বেশ অনেকটা বিলম্ব হয়ে গেছে, এবার পা চালিয়ে হাঁটা লাগাও দেখি। পলাশদার কথায় আর কোনো তর্ক বিতর্ক করল না সতীশ। কিন্তু পলাশদা যে সকল কথা বলল তা কিছুতেই উপযুক্ত যুক্তি হিসেবে সে মন থেকে মেনে নিতেও পারল না। আজ ছোটবেলা থেকে এত বছর হয়ে গেল ধূপগুড়ি জঙ্গলের মধ্যে তার যাতায়াত রয়েছে, অথচ এরকম নীরবতা, এরকম নিঝুমতা সে আজ পর্যন্ত কখনো কোনোদিনও দেখেনি। গোটা জঙ্গলটা একেবারে যেন শ্মশান ভূমির ন্যায় থমথমে হয়ে গিয়েছে। রতন বুঝতে পারছিল তার বাবা এবং সতীশ কাকার মধ্যে কি যেন এক বিষয় নিয়ে রীতিমতো কথা কাটাকাটি চলছে, কিন্তু সে সকল কথাবার্তা এতটাই নিচু স্বরে চাপাভাবে হচ্ছিল যে সেটা তার কান অবধিও এসে পৌঁছল না। জঙ্গলের আরও বেশ কিছুটা পথ এভাবেই হেঁটে আসার পর আচমকাই হঠাৎ করে ওদের তিনজনের নাকে একটা অত্যন্ত বিশ্রী পচা গন্ধ এসে ঝাপটা মারল। গন্ধটা এতটাই বাজে পচা যে তলপেট একেবারে গুলিয়ে ওঠার জোগাড়। ছোট্ট রতনের ইচ্ছে করলো হরহর করে বমি করে দিতে। দীর্ঘদিন ধরে কোথাও মাংস পচলে ঠিক যেরকম গন্ধের উৎপত্তি হতে পারে, এ গন্ধও যেন খানিকটা তাই। থুথু শব্দে বেশ কিছুটা থুতু ফেলে পলাশ বলল, ইস, কি বাজে বিশ্রী গন্ধ! তবে এইরকম গন্ধ আসছে কোথা থেকে? গাছে পিঠে কোনো প্রাণী মরে বসেছে নাকি? চারপাশের প্রতি একবার ভালোভাবে নজর বুলিয়ে নিল পলাশ। জায়গাটা অস্বাভাবিক রকমের অন্ধকারাচ্ছন্ন। এমন দিনে দুপুরের খটখটে আলোতেও কেমন যেন একটা ছায়া ছায়া ভাব গোটা জায়গাটাকে একেবারে ঘিরে রয়েছে আড়ষ্টভাবে। বিশাল বড় বড় শাল, সেগুন, মেহগিনি গাছের দল পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। বর্তমানে একটিও গাছের পাতা নড়ছে না। পলাশ নাকে হাত চাপা দিয়ে আরও কিছু কথা বলতেই যাচ্ছিল, কিন্তু তার মুখের কথা মুখেই আটকে গেল। সে সতীশের দিকে তাকিয়ে দেখল সতীশ বিস্ফারিত নয়নে পার্শ্ববর্তী একটি বড় গাছের দিকে তাকিয়ে রয়েছে। তার চোখ মুখের ভাব এমন হয়ে রয়েছে যেন ভীষণ রকমের ভয় পেয়েছে কোনো কিছুতে। সতীশের এই অদ্ভুত আচরণ দেখে পলাশ খানিকটা ইতস্তত বোধ করে বলল, কি হলো ভাই, তুমি এরকম ভাবে ওই দিকে তাকিয়ে রয়েছো কেন? পলাশের কথায় কোনো উত্তর দিল না সতীশ, কেবলমাত্র অঙ্গুলি নির্দেশ করল তাদের থেকে মাত্র কিছুটা তফাতে থাকা বিশাল বড় কালো আবলুস গাছটার দিকে। পলাশ সে গাছের দিকে তাকিয়ে
মাত্র কয়েক সেকেন্ড ভালোভাবে পর্যবেক্ষণ করার পর খুঁজে বের করলো ভয়ের আসল কারণ। কালো গাছের একটা প্রকাণ্ড ডালের মধ্যে শক্তপোক্তভাবে মোটা ডাল জড়িয়ে ধরে শুয়ে আছে ততোধিক কালো কুচকুচে গিরগিটির ন্যায় কোনো একটা প্রাণী। তবে ওটা মোটেও গিরগিটি নয়, আকার ও আকৃতি নিতান্ত সাধারণ গিরগিটির তুলনায় বিশাল বড় এবং লম্বা। পলাশ কিছুতেই বুঝতে পারল না এই প্রাণীটা আসলে কি। আবলুস গাছের ডালের মধ্যে 2 হাত ও 2 পায়ের দ্বারা আকার করে ধরে রয়েছে শুধু একটা নগ্ন প্রায় শরীর। তার মাথা ভরা লম্বা লম্বা ঘন চুলের আস্তরণ ঝালরের মতো নেমে এসে তার মুখের বেশিরভাগ অংশ ঢেকে দিলেও সেই চুলের ঝালর ঠেলে বাইরে বেরিয়ে এসেছে 2 চোখের অক্ষিকোটরের মধ্যে জ্বলতে থাকা অদ্ভুত সবজেটে খোলা আলো। পলাশ এবং সতীশ একভাবে ঠায় দাঁড়িয়ে রইল। ওরা দুজন বাতাসের মধ্যে এবার একটা অদ্ভুত মিষ্টি গন্ধ পেল। চারপাশের বন্য পরিবেশ কেমন যেন সেই মিষ্টি গন্ধের জোয়ারে ডুবে যাচ্ছে ক্রমশ একটু একটু করে। জোরে জোরে শ্বাস নিয়ে বুক ভরে সেই গন্ধটা উপভোগ করতে চায় দুজন পূর্ণবয়স্ক পুরুষ। সেই গন্ধটার মধ্যে কেমন যেন একটা নেশা ধরানো মোহগ্রস্ত বিষয় রয়েছে। সে গন্ধ যতই শরীরের অভ্যন্তরে প্রবেশ করছে ততই যেন ওদের শরীরটা একটু একটু হালকা হয়ে যাচ্ছে। পুরুষ দেহের ভিতর একটা দুর্দমনীয় উত্তাল কামনার তরঙ্গ সৃষ্টি হতে আরম্ভ করেছে। আবলুস গাছের শক্ত ডালে গিরগিটির মতো শুয়ে থাকা সেই প্রাণীটা যে আসলে একটা মানবীয় তা ওরা বুঝতে পেরেছে পরিষ্কারভাবে। তবে সেই মানবী সম্পূর্ণরূপে উলঙ্গ। তার শরীরে সামান্যতম বস্ত্রের আবরণ নেই লজ্জা নিবারণের জন্য। মানবীর ওই 2 সবুজ চোখের মধ্যে বুঝি মিশে রয়েছে এক অদ্ভুত সম্মোহনী শক্তি। তার সেই চোখের দিকে একবার যে পুরুষ তাকায় সে সম্পূর্ণরূপে সম্মোহিত হয়ে যেতে বাধ্য। মানবী নিজ হাতের ও পায়ের প্রতিটা আঙ্গুলের মধ্যে থাকা কালো কালো লম্বাটে বাজ পাখির মতো বাঁকা ধারালো নখ গেঁথে ধীরে ধীরে গাছের ডাল থেকে 4 হাত পায়ে ভর করে সরীসৃপ প্রাণীর মতো নিচে নেমে আসতে লাগল। ছোট্ট রতন চরম ভয়ে রীতিমতো ঠকঠক করে কাঁপতে থাকলো। দরদর করে ঘামতে লাগলো ছেলেটা। সে বয়সে ছোট হলেও পরিষ্কার বুঝতে পারল এটা কোনো মানুষ নয়। আর যাই হোক না কেন কোনো মানুষ মোটেও এরকম হতে পারে না। রতনের বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে ওঠে। শির দ্বারা বেয়ে একটা বরফ গলা জলের মতো কনকনে ঠান্ডা রক্তের স্রোত নেমে যায় নিচের দিকে। ছোট্ট রতন দুরু দুরু বুকে সংকুচিত নয়নে তাকিয়ে থাকে সামনের দিকে। জড়ানো গলায় বাবার হাত ধরে ঝাঁকিয়ে বলে ওঠে, বাবা, ও বাবা, চলো না, আমরা এখান থেকে পালিয়ে যাই। বাবা, ওটা কি গো? গাছের মধ্যে ওই রকম ভাবে শুয়েছিল, ওটা যে নেমে আসছে নিচে। চলো, আর দেরি না করে আমরা এখান থেকে দৌড়ে পালিয়ে যাই। রতনের বলা একটা কথাও যেন কান অবধি গিয়ে পৌঁছল না পলাশের। রতন দেখল তার বাবা এবং সতীশ কাকা ঠিক যেভাবে দাঁড়িয়েছিল সেভাবেই দাঁড়িয়ে রইল কিংকর্তব্য বিমূঢ় অবস্থায়। ওর বাবা এবং সতীশ কাকা যেন কোনো এক গভীর ঘোরের মধ্যে তলিয়ে গিয়েছে সম্পূর্ণভাবে। তাদের সেই ঘোর কাটানো রতনের পক্ষে একেবারেই সম্ভব নয়। রতনের ভীষণ কান্না পেল। সে বড় অসহায় বোধ করল। আজ এই প্রথম ধূপগুড়ি জঙ্গলের এত গভীরে সে এসে উপস্থিত হয়েছে, আর আজকেই এই অপ্রত্যাশিত অস্বাভাবিক ঘটনা ঘটল। আবলুস গাছের গুড়ি বেয়ে সরীসৃপ প্রাণীর মতন বুকে ভর করে নেমে আসতে থাকা সেই কালো মানবী তার সবুজ চোখের অদ্ভুত চাহনিতে তাকিয়ে রয়েছে সামনে দণ্ডায়মান 2টি পুরুষের দিকে। খিলখিল করে মাঝে মধ্যে হেসে উঠছে সে মহানন্দে, প্রবল উল্লাসে। তার সেই হাসির শব্দ শোনা মাত্রই যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের বুকের রক্ত ছলকে উঠতে বাধ্য। শত চেষ্টা করেও ছোট্ট ছেলেটা তার বাবা কিংবা সতীশ কাকার ঘোর কাটাতে পারল না। তারা দুজন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই নগ্ন মানবীর দিকে। পতঙ্গ যেমন অবধারিত মৃত্যুর কথা জেনেও আগুনের দিকে ধেয়ে যায়, ঠিক তেমনভাবেই নিজেদের বিপদ জেনেও 2 জন পুরুষ মন্থর গতিতে মোহগ্রস্তের মতো কোনো দিকে না তাকিয়ে এগিয়ে চলল সেই গাছটার পানে। এরপর রতন যা দেখল
তার কিছুতেই সহ্য করতে পারল না। গাছের মধ্যে থেকে সেই কালো মানবী নেমে এসে সোজা ঝাঁপিয়ে পড়েছে ওর বাবার উপর। মানবীর মাথার লম্বা চুলগুলো আরো অনেক লম্বা ও জীবন্ত হয়ে বিশাল আকারে পরিণত হলো এবং সে সকল কালো কুচকুচে কিলবিলে চুল জড়িয়ে ধরল দুই পুরুষের দেহ। মানবীর মাথার প্রত্যেকটি চুল জীবন্ত হিংস্র কোনো রক্তলোভী মাংসাশী পরজীবী প্রাণীর মতো দুই পুরুষের দেহের চামড়া ভেদ করে তার শরীরের ভেতর ঢুকে সবটুকু রক্ত শুষে নিতে লাগলো। পলাশ কিংবা সতীশ মুখে টু শব্দটি করতে পারল না। রতন বুঝতে পারল তাকে এখান থেকে এই মুহূর্তে পালিয়ে যেতে হবে। সে কোনোভাবেই আর তার বাবাকে বাঁচাতে পারবে না। বাবাকে বাঁচানোর ক্ষমতা তার নেই। সমস্ত কথা মাকে গিয়ে বলতে হবে, গ্রামের মানুষদের সতর্ক করে দিতে হবে। শরীরের সবটুকু শক্তি একত্রিত করে প্রাণপণে ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগালো রতন। হিতাহিত জ্ঞান শূন্য অবস্থায় পাগলের মতো ছুটতে ছুটতে ছোট্ট ছেলেটা যে কতবার হোঁচট খেয়ে পড়ে গেল তার সঠিক হিসেব নেই। তবে একবারের জন্য পেছন ফিরে তাকালো না সে। রতন বুঝতে পেরেছিল তার বাবা আর জীবিত নেই। তার বাবা ওই সর্বনাশিনীর খাদ্যে পরিণত হয়েছে। বাবার কথা ভেবে রতনের ভীষণ কান্না পেল। দু চোখ কেমন যেন জ্বালা করতে আরম্ভ করল। ফোঁটা ফোঁটা অশ্রুবিন্দু চোখের কোণ হতে গড়িয়ে পড়তে লাগলো গালে। তবুও সে থামল না। বুকের মধ্যে এক তীব্র যন্ত্রণা সাথে নিয়ে সে ছুটতেই থাকলো। এ কি রতন বাবা, তুই এইভাবে কাঁদছিস কেন? হ্যাঁ রে, তোর বাবা কোথায়? প্রায় আধ ঘন্টারও বেশি সময় একটানা দৌড়ানোর পর রতন যখন ঘরের মধ্যে এসে পৌঁছল তখন তার অবস্থা হয়ে উঠেছে রীতিমতো শোচনীয়। ছেলেটা ভীষণ রকমের হাঁপাচ্ছে। ওর বুকটা এত জোরে জোরে ওঠানামা করছে যেন মনে হয় বুকের মধ্যে থাকা হৃদযন্ত্র বুঝি এক্ষুনি ফেটে যাবে। রতনের দুই চোখ বিস্ফারিত। দুই চোখের মধ্যে মিশে রয়েছে সীমাহীন আতঙ্ক। রতনকে এইভাবে জঙ্গল থেকে বেরিয়ে ছুটে ঘর পানে আসতে দেখে গ্রামের বেশ কিছু উৎসাহী কৌতূহলী মানুষজন আসল ঠিক কী ঘটনা ঘটেছে তা জানার জন্য তারাও পিছু পিছু এসে উপস্থিত হয়েছে রতনদের বাড়ির সদর দরজার সম্মুখভাগে। রতনের মা বসুন্ধরা কি যেন এক কাজ করছিল রান্নাঘরের ভেতর। হঠাৎ করেই রতনকে এরকম অবস্থায় ঘরের মধ্যে ঢুকে আসতে দেখে সে একরকম হকচকিয়ে গেল। রতনের দিকে দ্রুত এগিয়ে আসতে আসতে উত্তেজিতভাবে প্রশ্নটা করলো ওর মা রতন, কিন্তু কোনো কিছুই বলল না। অবশ্য বলবেই বা কি করে, ওর গলা যে শুকিয়ে একেবারে কাঠ হয়ে গিয়েছে। মাটির মধ্যেই ধপ করে বসে পড়ল ছোট্ট বাচ্চা ছেলেটা। তারপর জোরে জোরে শ্বাস নিতে লাগলো বুকে হাত রেখে। রতনের এরকম অবস্থা দেখে বসুন্ধরা বুঝতে পারল সাংঘাতিক কিছু একটা ঘটেছে, তা না হলে ছেলেটা এরকম আচরণ করতো না। তবে সব থেকে আগে ওকে একটু জল খাওয়াতে হবে। এ কথা ভেবে বসুন্ধরা এক প্রকার দৌড়ে রান্নাঘরের ভেতর থেকে জলপূর্ণ ঘটিটা নিয়ে এসে তা ছেলের মুখে ঢালল, আর খানিকটা জল হাতের মুঠোয় নিয়ে তা ভালোভাবে ছিটিয়ে দিল রতনের চোখে মুখে। রতন তখনও রীতিমতো হাঁপাচ্ছে। ওর বড় বড় বিস্ফারিত দুটো চোখ সাংঘাতিক ভয়ে চোখের অক্ষিকোটর ঠেলে বাইরে বেরিয়ে আসতে চাইছে। বসুন্ধরা ছেলের উদ্দেশ্যে আবারও প্রশ্ন করল, কি হলো রে বল? চুপ করে রইলি কেন? কি হয়েছে তোর? তোর বাবা কোথায়? আমার যে ভীষণ চিন্তা হচ্ছে। মায়ের প্রশ্নে নিজেকে আর ধরে রাখতে পারল না ছোট্ট রতন। মাকে জাপটে ধরে এক প্রকার প্রায় কেঁদেই ফেলল ছেলেটা। তারপর ধূপগুড়ি জঙ্গলের গভীরে প্রবেশ করে যে সমস্ত ঘটনা সে নিজের চোখে প্রত্যক্ষ করেছে তা একের পর এক কাটা কাটা ভাবে বর্ণনা করতে লাগল। সবকিছু শুনে বসুন্ধরা কেমন যেন হকচকিয়ে গেল প্রথমটায়। তারপর সে বুক ফাটা হাহাকারের সাথে প্রবল কান্নায় ভেঙে পড়ল। ওগো, আমার কি সর্বনাশ হলো গো! আমি যে সর্বশান্ত নিঃস্ব হয়ে গেলাম। ধূপগুড়ি জঙ্গলের মধ্যে প্রবেশ করে তবে কি আমার স্বামী সত্যি বড় কোনো বিপদে পড়ল? হায় ভগবান, এবার কি হবে? কে রক্ষা করবে ওকে? না 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 না, হাত পা
গুটিয়ে বসে থাকলে চলবে না। সেরকম হলে আমি একাই যাব জঙ্গলের মধ্যে, যে করেই হোক না কেন আমি ওকে বাঁচাবো। আমাকে ওকে বাঁচাতেই হবে। বৌমা, তুমি তো ঘাবড়ে যেও না। কেন বুঝতে পারছো না? রতন ছোট ছেলে, কি দেখতে কি দেখেছে, কি বলছে, ওর কথা ধরে এরকম ভাবে কেউ কান্নাকাটি শুরু করে নাকি? আমি এই গ্রামের মোড়ল হরিনারায়ণ বিশ্বাস। আমি এই গ্রামের মোড়ল। আমি বেঁচে থাকতে আমার গ্রামে কারো কোনো বিপদ ঘটতে দেব না। রতনকে ওইভাবে জঙ্গলের মধ্য থেকে ছুটে আসতে দেখে এবং রতনের মা বসুন্ধরার কান্নাকাটি, চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে তাদের বাড়ির মধ্যে অনেকজন মানুষ এসে ভিড় জমিয়েছে। সকলের ভিড় ঠেলে এবার বসুন্ধরার দিকে এগিয়ে এলো সোনাঝুরির গ্রামের প্রবীণ মোড়ল হরিনারায়ণ বিশ্বাস মশাই। হরিনারায়ণ বিশ্বাস বড় সৎ সজ্জন এবং ভালো মনের মানুষ। গ্রামের প্রতিটি মানুষের নানান সময়ে অসময়ে বিপদে আপদে ঢাল হয়ে পাশে দাঁড়ান তিনি। মোড়ল মশাই সকল গ্রামবাসীদের একমাত্র ভরসা। বসুন্ধরা মোড়ল মশাইয়ের উদ্দেশ্যে বলল, মোড়ল মশাই, মোড়ল মশাই, আপনি এসেছেন? হ্যাঁ বসুন্ধরা, আমি এই পাশের রাস্তা ধরেই যাচ্ছিলাম। হঠাৎ করে এত মানুষের জটলা দেখে আর কান্নাকাটির আওয়াজ পেয়ে ভেতরে ঢুকে এলাম। মোড়ল মশাই, দেখুন না, দেখুন না আমার ছেলেটা কি সব বলছে। ওর বাবাকে নাকি জঙ্গলের মধ্যে কি যেন একটা। থাক বৌমা, তোমাকে আর ওসব কথা বলতে হবে না। আমি বাড়িতে ঢোকার সময় রতনের মুখ থেকেই সব কথা শুনেছি। আচ্ছা বৌমা, তুমি একটু মাথা ঠান্ডা করে ভেবে বলো তো, আমাদের এই ধূপগুড়ি জঙ্গলের মধ্যে এমন কোনো হিংস্র মানুষখেকো প্রাণী কি রয়েছে যার কারণে তোমার স্বামী কিংবা সতীশের প্রাণঘাতী কোনো বিপদ ঘটতে পারে? তাছাড়াও তোমার ছেলে যেরকম বর্ণনা দিচ্ছে তাতে তো পরিষ্কার বোঝাই যাচ্ছে এ নিছকই এক শিশু মনের কল্পনাপ্রসূত ভ্রান্ত ধারণা। আমার মনে হয় কি জানো বৌমা, জঙ্গলের মধ্যে থেকে পলাশ রতনকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, আর একলা আসার পথে হয়তো ছেলেটা কিছু একটা দেখে কোনো কারণে ভীষণ ভয় পেয়ে গিয়েছে এবং তোমাকে বাড়িতে এসে এ সকল কথা বলছে। আর এমনটাও হতে পারে যে রূপকথার গল্পে বলা কোনো প্রাণীকে সে জঙ্গলের ওই আধো অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মধ্যে কল্পনা করে নিয়েছে। সুতরাং মনের কল্পনা ও বাস্তবের মিশেলে এই ঘটনা সৃষ্টি হয়েছে। তুমি একদম ভয় পেও না মা, ভয় পাওয়ার কোনো কারণ আমি তো অন্তত দেখছি না। আপনি ঠিক বলছেন মোড়ল মশাই, আমার স্বামীর কোনো বিপদ ঘটেনি তো? আমি তোমাকে বলছি বৌমা, তোমার স্বামীর কোনো বিপদ ঘটেনি, তুমি সম্পূর্ণ নিশ্চিন্তে থাকতে পারো। দেখো না, সন্ধে নামার আগে পলাশ এবং সতীশ ঠিক গ্রামে ফিরে আসবে। তাই বলুন মোড়ল মশাই, আপনার মুখের কথাই যেন সত্যি হয়। কিন্তু মোড়ল মশাই, আমার মনটা যে ভীষণ অস্থির হয়ে উঠছে। সন্ধ্যা নামার আগেও যদি মানুষটা ঘরে না ফিরে আসে তখন কি হবে? সন্ধ্যার অন্ধকার নামার আগেও যদি পলাশ এবং সতীশ এই সোনাঝুরি গ্রামে ফিরে না আসে তখন না হয় আমরা, অর্থাৎ এই গ্রামের বেশ কিছু পুরুষ মানুষ মিলে ধূপগুড়ি জঙ্গলের মধ্যে ঢুকে ওদের সন্ধান করব। তুমি চিন্তা করো না বৌমা, আমি তোমাকে বলছি পলাশের কোনো রকম সামান্যতম বিপদও ঘটেনি। যাও, তুমি তোমার ছেলেকে নিয়ে ঘরের ভেতরে যাও। রতনের অবস্থা দেখে মনেই হচ্ছে ও কোনো কারণে ভীষণ রকমের ভয় পেয়ে গিয়েছে, একেবারে বিধ্বস্ত দেখাচ্ছে ছেলেটাকে। ওর বিশ্রামের বড় প্রয়োজন। এই তোমরা সকলে এবার যে যার বাড়ি চলো তো, এখানে আর অযথা ভিড় করো না, যাও। মোড়ল হরিনারায়ণ বিশ্বাসের কথা শুনে এবার সকলে যে যার মতো চলে গেল নিজ নিজ কাজে। বসুন্ধরাকে খানিকটা সাহস জুগিয়ে মোড়ল মশাই বেরিয়ে এলেন তাদের ঘর থেকে। কিন্তু বসুন্ধরার মনের মধ্যে যে খচখচানির সৃষ্টি হলো তা যেন কিছুতেই দূর হলো না। মানুষের গলার মধ্যে মাছের কাঁটা বিঁধলে ঠিক যেরকম অস্বস্তি হয়, বসুন্ধরার মনের মধ্যেও ঠিক সেই রকমই একটা অস্বস্তি হতে লাগলো। বুকের মধ্যে ছেলেকে জড়িয়ে ধরে দুই হাত জড়ো করে ঈশ্বরের উদ্দেশ্যে মিনতির সুরে প্রার্থনা জানিয়ে সে বলল, হে ভগবান, তুমি রক্ষা করো, আমার স্বামী আর সতীশ ঠাকুরপোর যেন কোনো বিপদ না ঘটে। ভগবান, ভগবান রক্ষা করো। সাবধানে, সাবধানে সকলে জঙ্গলের মধ্যে প্রবেশ করবে, আর সকলে কিন্তু একসাথে থাকবে, কেউ দল থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে না।
সারাটা দিন কেটে যাওয়ার পরেও যখন পলাশ এবং সতীশ দুজনের একজনও গ্রামে ফিরে এলো না, তখন রীতিমতো কান্নাকাটি পড়ে গেল দুই বাড়ির মধ্যে। গোটা গ্রামের মানুষের মনের মধ্যে ধীরে ধীরে দানা বাঁধল এক সূক্ষ্ম অযাচিত অশনি আতঙ্ক। সোনাঝুরি গ্রামের মোড়ল বেশ কিছু তরুণ জোয়ান পুরুষদের সাথে নিয়ে মশাল হাতে প্রবেশ করতে উদ্যত হলো জঙ্গলের মধ্যে। প্রথম দিকে মোড়ল বাচ্চা ছেলেটার কথায় বিন্দুমাত্র গুরুত্ব না দিলেও এখন এত ঘন্টা সময় পেরিয়ে যাওয়ার পরেও পলাশ কিংবা সতীশের ফিরে না আসায় রতনের বলা কথাগুলোই কেমন যেন সত্যি বলে মনে হতে লাগলো তার কাছেও। গোটা একটা দিন টান টান উত্তেজনার সাথে কেটে গেল। সূর্যদেব তার বিপুল পরিমাণ তেজরশ্মি সারাদিন যাবৎ বিলিয়ে দিয়ে এবার একটু বিশ্রামের আশায় পশ্চিম দিগন্তে ঢলে পড়েছেন। শেষ বিকেলের অল্প গোধূলি আলো গোটা আকাশ জুড়ে ছেয়ে রয়েছে সোনালি কাপড়ের মোড়কের মতো। সোনাঝুরি গ্রামের যে রাস্তাটা ধূপগুড়ি জঙ্গলের সাথে এসে মিশেছে, সেই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে একেবারে জঙ্গলের সামনে এসে উপস্থিত হলো হরিনারায়ণ বিশ্বাস এবং সেই গ্রামের জনা দশেক পুরুষ মানুষ। প্রত্যেকের হাতে একটি করে জ্বলন্ত মশাল এবং মোটা মোটা লাঠি সহ বেশ কিছু ধারালো অস্ত্রশস্ত্র। রতনের বলা কথা অনুযায়ী সত্যিই যদি কোনো হিংস্র মাংসাশী প্রাণীর আগমন ঘটে থাকে ধূপগুড়ি জঙ্গলে, তাহলে আজই হবে তার শেষ দিন। হরিনারায়ণ বিশ্বাস জঙ্গলের একেবারে সম্মুখভাগে এসে এক প্রকার প্রায় থমকে দাঁড়ালো। মস্ত বড় জঙ্গলটা একেবারে থমথমে হয়ে রয়েছে। জঙ্গলের কোথাও কোনো আওয়াজ হচ্ছে না, কিন্তু এটা মোটেও স্বাভাবিক কোনো ঘটনা নয়। মূলত এমন আসন্ন সন্ধ্যার অন্ধকার নামার সময় জঙ্গলের পরিবেশ মুখরিত হয়ে ওঠে বিভিন্ন পাখপাখালির সুমধুর কলতানে। পাখির দল যে যার বাসায় ফিরে যায় চিৎকার করতে করতে। তাছাড়াও বন্য পরিবেশের মধ্য থেকে ভেসে আসে বিভিন্ন প্রাণীর চিৎকার। অথচ আজ সে সকল কোনো শব্দই কানে এসে পৌঁছচ্ছে না। গোটা জঙ্গলটা যেন প্রাণহীন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। পলাশ, পলাশ, সতীশ, ও সতীশ, সতীশ, পলাশ, পলাশ, শুনতে পাচ্ছ? তোমরা কি আমাদের ডাক শুনতে পাচ্ছ? তোমরা কোথায়? তোমাদের কানে আমাদের আওয়াজ গেলে তোমরা সাড়া দাও। জঙ্গলের বেশ গভীরে প্রবেশ করার পর হরিনারায়ণ বিশ্বাস এবং গ্রামের সমস্ত যুবকের দল পলাশ ও সতীশের নাম ধরে ডাকতে আরম্ভ করল, কিন্তু তাদের কারোরই কোনো ডাকে বিন্দুমাত্র সাড়া দিল না কেউ। ধূপগুড়ি জঙ্গলকে আজ কেমন যেন অচেনা লাগলো হরিনারায়ণ বিশ্বাসের। জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে থাকা প্রতিটা গাছ, প্রতিটা গুল্ম লতা পাতা আগাছার ঝোপ যেন কোনো কিছুর ভয়ে কাঁটা হয়ে রয়েছে। জঙ্গলের মধ্যে এতটুকুও বাতাস বইছে না, কোনো পশু পাখির আওয়াজও কানে আসছে না। সব জীবজন্তু, কীটপতঙ্গ, সরীসৃপের দল যেন জঙ্গল ছেড়ে পালিয়ে গিয়েছে অন্যত্র প্রাণ বাঁচানোর তাগিদে। হাঁটতে হাঁটতে জঙ্গলের বেশ অনেকটা গভীরে চলে আসার পরেও কারো কোনো হদিশ পাওয়া গেল না। অথচ জঙ্গলকে ঘিরে ততক্ষণে ছড়িয়ে পড়েছে এক নিকষ কালো মায়াবী অন্ধকার। একটা গাঢ় কালো অন্ধকারের আস্তরণ যেন একটু একটু করে ক্রমশ গ্রাস করে নিচ্ছে সমস্ত ধূপগুড়ি জঙ্গলটাকে। গ্রামের মোড়ল হরিনারায়ণ বিবেচনা করে দেখল, এখন এই সন্ধ্যার সময় আরো গভীরে যাওয়াটা উচিত হবে না। তাই সে গ্রামের তরুণ যুবক দলের উদ্দেশ্যে নির্দেশ দিয়ে বলে উঠল, চলো, আজ আর সময় নেই। এমনিতেই এই জঙ্গলের মধ্যে সন্ধ্যার অন্ধকার বেশ ঘনিয়ে এসেছে। আমরা একেবারেই সুরক্ষিত নই। এবার আমাদের ফিরে যেতে হবে। কাল ভোরের আলো ফুটলে না হয় আবার আসবো। কি জানি পলাশ আর সতীশের কি হলো। কথা বলা শেষ হতেই হরিনারায়ণ বিশ্বাসের বুক ঠেলে উঠে এলো একটা দীর্ঘশ্বাস। গ্রামের মোড়ল মশাইয়ের কথায় সায় দিয়ে সকলে জঙ্গলের বাইরে বের হওয়ার জন্য পিছু ফিরে প্রস্থানের প্রস্তুতি নিচ্ছে। ঠিক এমন সময় কোথা থেকে একটা বাজে পচা কটু গন্ধ এসে সেখানে উপস্থিত প্রতিটি মানুষের নাক মুখ যেন একেবারে চেপে ধরল। সেই গন্ধের দাপট এতটাই বেশি যে প্রত্যেকে রীতিমতো গন্ধের জেরে কাহিল হয়ে পড়ল আচমকাই।
হঠাৎ করে এই জনমানবহীন গভীর অরণ্যের মাঝে সকলকে সম্পূর্ণ চমকে দিয়ে খলখল করে বিকট শব্দে হেসে উঠল কোনো এক রমণ। হ্যাঁ, গ্রামের মোড়ল সহ প্রতিটি পুরুষ নিজেদের কানে স্পষ্টভাবে শুনল, সত্যি কেউ যেন হাসছে। মহা আনন্দে, মহা উল্লাসে, রীতিমতো অট্টহাসি হাসছে কোনো মেয়ে মানুষ। কিন্তু এমন গভীর অরণ্যের মধ্যে মেয়ে মানুষ এলো কোথা থেকে? তবে সবচেয়ে আশ্চর্যজনক যে বিষয়টি, সেটি হলো সেই নারী কণ্ঠের হাসির মধ্যে এমন একটা ভাব, এমন একটা ইঙ্গিত মিশেছিল, যা ওই দলের অধিকাংশ পুরুষের বুকে এক সূক্ষ্ম ভয়ের জাগরণ ঘটালো। সকলের গা কেমন যেন ছমছম করে উঠল। প্রত্যেকের শরীর জুড়ে একেবারে শিহরণের স্রোত বয়ে গেল। কিন্তু হরিনারায়ণ বিশ্বাস বরাবরই একটু ডাকাবুকো সাহসী গোছের মানুষ। তাই তো বয়সে প্রবীণ হলেও এখনো তার মধ্যে জোয়ান পুরুষের মতন মনোবল ও সাহস রয়েছে। গ্রামের সকল পুরুষের উদ্দেশ্যে হরিনারায়ণ বলল, চলো তো, কোথা থেকে এমন হাসির আওয়াজ ভেসে আসছে তা দেখে আসি। আমাদের এই ধূপগুড়ি জঙ্গলের মধ্যে এমন সন্ধ্যার অন্ধকারে কোন রমণী উপস্থিত রয়েছে তা জানাটা ভীষণ দরকার। এই জঙ্গলকে ঘিরে কি এমন রহস্য ঘনীভূত হয়েছে? যতক্ষণ না সেই রহস্যের সমাধান করতে পারছি, ততক্ষণ পর্যন্ত কিছুতেই আমরা শান্তির নিঃশ্বাস নিতে পারবো না। মোড়লের কথা শুনে সকল পুরুষের দল সেই অট্টহাসির শব্দ অনুমান করে জঙ্গলের লতা পাতা, গুল্ম গাছ প্রভৃতি সরিয়ে গভীরের দিকে যেতে আরম্ভ করল ঠিকই, কিন্তু কারো মন তেমনভাবে এই কাজে সায় দিল না। অথচ মোড়ল মশাইয়ের কথা তারা অগ্রাহ্যও করতে পারে না, আবার তার কথার বিপক্ষে কোনো কথা বলতেও পারে না। তাই এক প্রকার বাধ্য হয়েই সোনাঝুরি গ্রামের প্রতিটি মানুষ হাতের জ্বলন্ত মশালের আগুনকে সঙ্গী করে মোটা মোটা লাঠি আর ধারালো অস্ত্র সাথে নিয়ে এগিয়ে চলল খুব সন্তর্পণে। কৌতূহল ভালো, কিন্তু অধিক কৌতূহল ভীষণ খারাপ। অধিক কৌতূহল সবসময় মানুষকে সর্বনাশের দিকে টেনে নিয়ে যায়, ঠিক যেরকমটা নিয়ে গেল হরিনারায়ণ বিশ্বাসকে। হরিনারায়ণ বিশ্বাস তখনও বুঝতে পারছিল না, আর মাত্র কিছুক্ষণ পরেই ঠিক কি সাংঘাতিক হাড়হিম করা ঘটনা ঘটতে চলেছে। হাসির শব্দটা যেখান থেকে আসছিল সেখানে এসে এক প্রকার প্রায় নিঃশব্দে দাঁড়ালো মোড়লসহ জনাদশেক পুরুষ মানুষ। কেউ মুখে টু শব্দটি অবধি করল না। সকলে নির্বাকভাবে কেবলমাত্র চারিদিকে দেখার চেষ্টা করল। মশালের আলোয় জঙ্গলের সেই অন্ধকার পরিবেশ কিছুটা হলেও আলোকিত হয়ে উঠেছিল, আর তাতেই মাটির দিকে তাকাতে ওরা যা দেখল, তাতে ওখানে উপস্থিত প্রত্যেকের পায়ের তলার মাটি একেবারে ভূমিকম্পের ন্যায় কেঁপে উঠল। প্রত্যেকের বুকের হৃদস্পন্দনের মাত্রা বেড়ে গেল কয়েক গুণ বেশি। হরিনারায়ণ বিশ্বাসের বুক ঠেলে নিজের অজান্তেই উঠে এলো একটা চাপা আর্তনাদ। ধূপগুড়ি জঙ্গলের এই গভীর প্রান্তে একটি বিশাল বড় সুদীর্ঘ কালো আবলুস গাছের কাণ্ডের একেবারে নিচে পড়ে রয়েছে দুটি রক্তাক্ত ক্ষতবিক্ষত আতখাওয়া পূর্ণবয়স্ক পুরুষের প্রাণহীন মরদেহ। উভয় দেহের অবস্থা এমনই শোচনীয় যে তাদের চেনার উপায় না থাকলেও হরিনারায়ণ পরিষ্কার বুঝতে পারল এরা দুজনেই আসলে তাদের গ্রামের পলাশ ও সতীশের মৃতদেহ। সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ওদের এই অবস্থা করল কে? তবে কি সত্যিই এই ধূপগুড়ি জঙ্গলের মধ্যে কোনো নরঘাতক জীবের আগমন ঘটেছে? কি নৃশংস মর্মান্তিক মৃত্যু! নগ্ন প্রায় ক্ষতবিক্ষত ছিন্ন পুরুষ দেহ দুটি থেকে যেন তাদের মাথা দুটিকে আলাদা করে দেওয়া হয়েছে। এই দৃশ্য কাছ থেকে দাঁড়িয়ে সচক্ষে দেখে সহ্য করা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয়। সকলে রীতিমতো থরথর করে কাঁপতে আরম্ভ করল। হরিনারায়ণ বিশ্বাসের মনে হলো পরিবেশের মধ্য থেকে উষ্ণতা অদ্ভুতভাবে কমতে শুরু করেছে। চারপাশ কেমন যেন শীতল হয়ে উঠছে। হরিনারায়ণ উপলব্ধি করতে পারল তার হাতের তালু, পায়ের পাতা, কপাল সমস্ত কিছু দরদর করে ঘামতে শুরু করেছে। কিন্তু এই রকম এক অস্বাভাবিক ভীতিপ্রদ সংকটময় পরিস্থিতিতেও হরিনারায়ণ বিশ্বাস তার উপস্থিত বুদ্ধির পরিচয় দেখিয়ে কম্পমান গলায় বলল, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না, তোমরা তাড়াতাড়ি। মুখের কথা শেষ করতে পারল না হরিনারায়ণ। তার সমস্ত বাকশক্তি ঈশ্বর বুঝি কেড়ে নিল। যে বিশাল কালো বড় আবলুস গাছের তলায় এতক্ষণ তারা দাঁড়িয়েছিল,
সেই উঁচু গাছের এক মগডালে চামচিকির মতন সম্পূর্ণ উল্টো হয়ে ঝুলে থাকা একটা কালো কুচকুচে অবয়ব ঘড়ির পেন্টুলামের মতো মৃদুমন্দভাবে ক্রমাগত দোদুল্যমান অবস্থায় দুলছে বিরামহীনভাবে। অথচ এতক্ষণ তা তাদের কারো নজরে ধরা পড়েনি। একবার বাম দিক থেকে ডান দিকে, একবার ডান দিক থেকে বাম দিকে। হঠাৎ করেই খিলখিল শব্দে অট্টহাসি হেসে সেই অবয়বটি নিজের অস্তিত্ব জানান দিয়ে গাছের ডাল বেয়ে ক্রমে নিচে নেমে আসতে লাগলো। শিকারী চিতাবাঘ যেমন নিরীহ শিকারের দিকে এগিয়ে আসে শান্তভাবে, খানিকটা সেই রকম ভঙ্গিমায় সরীসৃপ প্রাণীর মতন বুকে ভর করে 4 হাত পায়ে সেই অবয়ব ধীরে ধীরে নেমে এলো গাছের উপর থেকে। দীর্ঘক্ষণ একটানা অন্ধকারে থাকার কারণে হরিনারায়ণ বিশ্বাস সহ সেখানে উপস্থিত সকলের চোখের দৃষ্টি সয়ে গিয়েছিল। আর তাতেই তারা পরিষ্কার দেখল অবিশ্বাস্যভাবে গাছের উঁচু ডাল থেকে নেমে আসছে এক যুবতী নারী। তবে সেই নারী কোনো মানুষ নয়, সে সাক্ষাৎ এক পিশাচিনী। নরকের অতল অন্ধকারের দুর্গন্ধময় থকথকে পাঁকে তার জন্ম। তার শরীর আলকাতরার মতো কুচকুচে কালো। রমণীর মাথার প্রত্যেকটা চুল এক একটি যেন বিষাক্ত কিলবিলে কেউটে সাপের বাচ্চা। সেগুলি যেন নিজেদের বিষ দাঁত বের করে শূন্যের মধ্যে প্রাণপণ ছোবল দেওয়ার উদ্দেশ্যে দাপাদাপি শুরু করেছে। রমণীর 2 চোখের অক্ষিকোটরে মণি বলে কিছু নেই। মণির বদলে সেখানে বিদ্যমান এক অদ্ভুত উজ্জ্বল সবজেটে রশ্মি। সেই সবুজ চোখের দিকে একবার যে পুরুষ তাকায়, সেই পুরুষ দ্বিতীয়বার আর কখনো কোনোদিন আমৃত্যু পর্যন্ত চোখ সরাতে পারে না। তার সেই সবুজ চোখের মধ্যে কিসের যেন এক মূর্ছনা লুকিয়ে আছে। বাতাসের মধ্যে খুব সূক্ষ্মভাবে মিশে যাচ্ছে এক অতি সুন্দর মিষ্টি গন্ধ। সেই গন্ধ যেন নেশা ধরিয়ে ক্রমে একটু একটু করে বুঁদ করে দেয় সকল পুরুষ জাতিকে। অশরীরী রমণী তথা পিশাচিনীর উলঙ্গ দেহটির দিকে অবাক চোখে বিস্ময়ের সাথে তাকিয়ে রইল বৃদ্ধ হরিনারায়ণ বিশ্বাস সহ সকল পুরুষের দল। তাদের আর এতটুকু ভয় লাগছে না। মনের মধ্যে ভয়ের পরিবর্তে যে অনুভূতি জাগরিত হচ্ছে তা হলো কামনা, বাসনা আর এক নোংরা যৌনতা। পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় তবে যাক, জগৎ সংসারের সমস্ত ভালো, সমস্ত শুভ মঙ্গলময় জিনিস যদি রসাতলে তলিয়ে যায় তবে যাক, তবু যে কোনো মূল্যে যে কোনোভাবে নিজেদের প্রাণের বিনিময়ে হলেও এই রমণীর সঙ্গ পেতে মরিয়া হয়ে উঠল প্রতিটি পুরুষ। তারা কেউ বুঝতেও পারল না যে নিজেদের অজান্তে এক অশরীরী পিশাচিনীর মায়া বলে তারা বদ্ধ হয়ে গিয়েছে। খলখল করে হেসে উঠল পিশাচিনী, আর তার হাসির সাথে সাথে প্রতিটি পুরুষের হাতের মুঠোয় শক্ত করে ধরে থাকা সমস্ত লাঠি, সোটা, অস্ত্র সবকিছু মুহূর্তের মধ্যে আলগা হয়ে খসে পড়ল মাটিতে। সমগ্র ধূপগুড়ি জঙ্গলের অভ্যন্তর জুড়ে ধ্বনিত প্রতিধ্বনিত হতে লাগলো পিশাচিনীর অট্টহাসি। একসাথে একসঙ্গে এতগুলি শিকার হাতের নাগালে পেয়ে পিশাচিনী আজ বেজায় খুশি, ভারী সন্তুষ্ট এবং প্রসন্ন। প্রতিটি পুরুষের হাতে ধরে থাকা জ্বলন্ত মশালের আগুন বিনা বাতাসে একের পর এক দপদপ করে নিভে যেতে আরম্ভ করল। ধূপগুড়ি জঙ্গলের অন্ধকার পরিবেশের বুকে যেটুকু এক চিলতে আলোর জন্ম হয়েছিল তা ক্রমশ নিভে কুৎসিত কালো অশুভ অন্ধকারের সাম্রাজ্যে পরিণত হল। কি ব্যাপার ভাই, আজ বেজায় খুশি খুশি দেখাচ্ছে। অনেকদিন পর বৌদির সাথে দেখা হবে, সেই আনন্দ বুঝি এইভাবে মনের মধ্যে ফুটে উঠেছে, তাই তো? সেই জন্যই এরকম মৃদুভাবে গুনগুনিয়ে গান গাইছ। একটানা দীর্ঘদিন ব্যবসার সূত্রে গ্রামের বাইরে কাটিয়ে সুখলাল আর নীলরতন 2 বন্ধু মিলে বাড়ি ফিরে আসছিল হাঁটা পথ ধরে। সুখলাল এবং নীলরতন তারা দুজনেই সোনাঝুরি গ্রামের ছেলে। একটানা বেশ কয়েক মাস পর আবার তারা ব্যবসা বাণিজ্য করে বাড়িতে ফিরে আসছে। তবে এবারে তাদের ব্যবসায় বেশ উন্নতি ঘটেছে, যথেষ্ট পরিমাণ মুনাফা করেছে তারা 2 বন্ধু। মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে। ঝকঝকে কাঁসার গোল থালার মতো একটা মস্ত বড় চাঁদ মধ্য আকাশে বিরাজমান।
অভ্রের কণার মতন অসংখ্য অগণিত নিষ্প্রভ নক্ষত্র শত আলোকবর্ষ দূর হতে মুখ তুলে তাকিয়েছে পৃথিবীর দিকে। চাঁদের রূপালী জ্যোৎস্না আলোয় ঝলমল করছে চারিদিক। দিকবিদিক যেন একেবারে উদ্ভাসিত হয়ে যাচ্ছে চাল ধোয়া জলের মতো সেই সাদাটে আলোর জ্যোৎস্নায়। সুখলাল এতক্ষণ গুনগুন করে গান করছিল। নীলরতনের কথায় সুখলাল তা থামিয়ে সলজ্জিত হাসি হেসে বলল, আরে দূর নীলরতন, তুমি যে কি বলো না, তোমার কথার কোনো মাথা মুন্ডু নেই। বলি, তোমার বৌদিদিকে দেখার জন্য মন ছটফট করবে কেন? তোমার বৌদিদির সাথে আমি সংসার করছি আজ প্রায় বছর 10-12 হলো, বুঝলে হে ভায়া। তোমার বৌদিদিকে একলা রেখে কাজের সূত্রে বাইরে বাইরে যাওয়া আমার বহুদিনের অভ্যাস, সে কথা তো তুমিও জানো। তোমার এই কথা না আমি কিছুতেই মেনে নিতে পারলাম না। 10-12 বছর বিয়ে হয়েছে তাতে কি? ভালোবাসা হলো অন্তরের বিষয়, সে 10-12 বছর হোক কিংবা 40। আচ্ছা বেশ, ঠিক আছে, তুমি তো এখনো আইবুড়ো কার্তিক হয়েই রয়েছো। আগে বিয়েটা করো, তারপর না হয় তোমার ক্ষেত্রে কোন নিয়ম প্রযোজ্য হয় তা দেখব। নীলরতন এবং সুখলাল এভাবেই নিজেদের মধ্যে নানান হাসি ঠাট্টা রঙ্গতামাশা করতে করতে মধ্যরাতে হাঁটতে হাঁটতে এসে উপস্থিত হলো সোনাঝুরি গ্রামের প্রবেশ মুখে। তারা যেখানে এসে থামল সেই জায়গায় দুটি রাস্তায় দুই দিকে ভেঙে গিয়েছে। একটি ঘুরপথ এবং অপরটি সহজে গ্রামের ভেতর প্রবেশ করা যায়। তবে যে রাস্তাটি সহজে অতি অল্প সময়ের মধ্যে গ্রামে গিয়ে পৌঁছবে, সেই রাস্তাটি একেবারে ধূপগুড়ি জঙ্গলের গা ঘেঁষে এগিয়ে গিয়েছে। নীলরতনের উদ্দেশ্যে সুখলাল বলল, কি হে ভায়া, বলো কোন পথ ধরে এবার যাবে? সুখলালের প্রশ্নের জবাবে নীলরতন অঙ্গুলি নির্দেশ করে বলল, হ্যাঁ চলো ভাই, ওই পথ ধরেই যাওয়া যাক। ওই যে ধূপগুড়ি জঙ্গলের দিকে যে রাস্তাটা আঁকাবাঁকাভাবে এগিয়ে গিয়েছে, সেই রাস্তাটা। কিন্তু ভাই, ওই রাস্তাটা যে বড্ড নির্জন, একেবারে জঙ্গলের সন্নিকটে হবার কারণে মানুষজনের জনবসতি নেই। তো তাতে কি হয়েছে? আমরা তো এর আগেও বেশ কয়েকবার ওই রাস্তা ধরে গ্রামে গিয়েছি। দেখো, এই ঘুরপথ দিয়ে যেতে গেলে প্রায় দ্বিগুণ সময় লেগে যাবে। এমনিতেই এখন বেশ অনেক রাত হয়ে গিয়েছে, তার উপর আবার ইচ্ছা করে আরও অযথা দেরি করে কি লাভ বলো দেখি? পূর্ণিমার রাত হওয়ার দরুন চাঁদের আলোয় চারপাশের পথঘাট একেবারে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। ধূপগুড়ি জঙ্গলের মধ্যে কোনো হিংস্র ভয়ানক জীবজন্তুর বাস নেই, তাই আমাদের ভয় পাওয়ারও খুব একটা প্রয়োজন নেই। আমরা একসাথে দুইজনে রয়েছি। আরে চলো, এইটুকু রাস্তা ঠিক গল্প করতে করতে পৌঁছে যাব। চলো। বেশ, তবে তাই হোক। নীলরতন এবং সুখলাল নিজেদের মধ্যে পরামর্শ করে পা বাড়ালো সেই পথের দিকে, যেই পথটা এগিয়ে গেছে একেবারে জঙ্গলের গা ঘেঁষে। পূর্ণিমা রাতের বৃহৎ চাঁদের চাঁদনি আলোয় চারপাশ দিনের মতন আলোকিত হয়ে উঠেছে। ধূপগুড়ি জঙ্গলের সীমান্তে দাঁড়িয়ে থাকা বড় বড় গাছগুলো বুঝি ধূসর কালো কোনো বস্ত্র পরে দাঁড়িয়ে রয়েছে অশরী কোনো প্রেতাত্মার মতো। কর্কশ স্বরে তীব্রভাবে চিৎকার করতে করতে কোনো একটা রাতচরা পাখি মাথার উপরের আকাশে বেশ কয়েকবার পাক খেয়ে কোথায় যেন মিলিয়ে গেল। চারপাশের প্রকৃতি অদ্ভুত রকমের নিঝুম নিস্তব্ধ। নৈশ প্রকৃতিরও কিছু নিজস্ব শব্দ এবং বৈশিষ্ট্য থাকে, এ যেমন ঝিঁঝি পোকার ডাক, কীটপতঙ্গের আওয়াজ, ব্যাঙের গর্জন, জোনাকি পোকার আলো। অথচ আজ সেই সমস্ত কোনো কিছুই নজরে পড়ল না ওদের। সুখলাল উপলব্ধি করল এই রাস্তা ধরে হেঁটে এগিয়ে আসার সময় থেকে হঠাৎ করে কেমন যেন ঠান্ডা লাগতে আরম্ভ করেছে। ওর গায়ের প্রতিটি লোমকূপ সজারুর কাঁটার মতন খাড়া হয়ে যাচ্ছে আপনা হতেই। সব মিলিয়ে এক গা ছমছমে আধিভৌতিক পরিবেশ। এই সমস্ত কথা ভাবতে ভাবতেই অত্যন্ত ব্যস্ত ছিল সুখলাল। হঠাৎ করে নীলরতনের কথায় তার সম্বিত ফিরে এলো। কি ব্যাপার বলো দেখি ভাই, সব কিছু আজ তো চুপচাপ কেন? জঙ্গলের নিকটবর্তী রাস্তা ধরে হাঁটছি, অথচ বন্য পরিবেশ থেকে কোনো শব্দ কানে আসছে না। এরকমটা তো এর আগে কখনো ঘটেনি। সেটা তো আমিও বুঝতে পারছি না হে ভায়া নীলরতন। সত্যি কথা বলতে কি, আমারও কেমন যেন বিষয়টা অদ্ভুত লাগছে। দীর্ঘদিন হলো গ্রামের কোনো খবর পাই না। কি জানে গ্রামের সব কিছু ঠিক আছে কিনা। আমাদের পরিবারের মানুষগুলোরই বা কি অবস্থা তাও তো জানি না। ঘর দুয়ার ছেড়ে বাইরে কাজে যাওয়ার এই এক খারাপ দিক। একেবারে হক কথা বলেছো ভাই, কিন্তু কি করবে বলো,
আমরা কি আর সাধে বাইরে ব্যবসা করতে যাই? সবই হলো পেটের দায়। আমরা বাইরে না গেলে যে পরিবারের মানুষগুলোর মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারবো না। আচমকা হঠাৎ করে নৈশ প্রকৃতির যাবতীয় নিস্তব্ধতা নীরবতা ধ্বংস করে কোথা থেকে যেন একপাল শেয়াল ঢেকে উঠল। তাদের সেই রক্ত জল করা হুঙ্কার ধ্বনি শুনলে সত্যি গায়ের লোম খাড়া হয়ে যায়। মনের মধ্যে ধারণা হয় শেয়াল নয়, এই ডাক বোধ হয় নরক লোকের কোনো সাংঘাতিক পিশাচ পশু। সুখলাল টের পাচ্ছিল তার শরীরটা কেমন যেন ভার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বাতাসে ভর করে একটা মিষ্টি গন্ধ কি তার নাকে এসে ঠেকছে। জোরে জোরে দুইবার শ্বাস টেনে সুখলাল বুঝতে পারল সত্যিই কোথা থেকে যেন একটা মিষ্টি গন্ধ আসতে শুরু করেছে। কিন্তু গন্ধটা আসলে কিসের? ওর শরীরটা এরকম আনচান করছে কেন? বুকের মধ্যে কিসের উদ্দীপনা সৃষ্টি হচ্ছে? নীলরতনের দিকে তাকিয়ে সুখলাল প্রশ্ন করল, আচ্ছা নীলরতন, তুমি একটা মিষ্টি গন্ধ পাচ্ছ? মিষ্টি গন্ধ? হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছ। সত্যি তো, এতক্ষণ বাতাসের মধ্যে এই গন্ধটা না থাকলেও এখন কোথা থেকে যেন একটা মিষ্টি গন্ধ ভেসে আসছে। নিশ্চয়ই এই ধূপগুড়ি জঙ্গলের মধ্যে কোনো বনজ ফুল ফুটেছে। এই গন্ধ হলো তারই। না না, এই গন্ধ কখনোই কোনো ফুলের হতে পারে না। তাছাড়াও আমাদের ধূপগুড়ি জঙ্গলের মধ্যে এইরকম গন্ধ বিশিষ্ট কোনো ফুল আদৌ ফোটে না, এ বিষয়ে আমি নিশ্চিত। তাহলে এই গন্ধটা আসলে ঠিক কিসের? সুখলালের মুখের কথা শেষ হতে না হতেই তার দৃষ্টি আটকে গেল সামনের দৃশ্যপটের দিকে। তার দুই চোখ একেবারে বিস্ফারিত হয়ে উঠল। তার মুখমণ্ডলের অভিব্যক্তি মুহূর্তের মধ্যে বদলে গেল। মৃত মানুষের গায়ের রং যেমন ফ্যাকাশে হয়ে যায়, ঠিক তেমনই ফ্যাকাশে হয়ে গেল তার মুখ অপরিসীম ভয়ে। নীলরতন কিছুতেই বুঝতে পারল না হঠাৎ করে সুখলালের হলোটা কি। সে তার চোখের দৃষ্টি অনুসরণ করে সামনের দিকে তাকাতেই যা দেখল তাতে তারও ওই একই অবস্থা হলো। নীলরতনের মনে হলো কেউ যেন আচমকা একটা বড় ধাতব ভারী হাতুড়ি দিয়ে তার বুকের মধ্যে দরাম দরাম করে পেটাতে আরম্ভ করেছে, আর সেই কারণেই বুকটা এরকম দ্রুততার সাথে লাফাচ্ছে। হৃৎপিণ্ডটা যেন বুকের বাম পাশ থেকে এক লাফে উঠে আসতে চাইল গলার একেবারে কাছে। নীলরতন এবং সুখলালের মনে হলো একটা শিরশিরে আতঙ্কের স্রোত ওদের পায়ের তলার চামড়া ভেদ করে উঠে এলো উপরের দিকে। নিজের চোখকে যেন নিজেই বিশ্বাস করতে পারছিল না নীলরতন। তাই তো সুখলালের উদ্দেশ্যে সে খানিকটা সংশয় মিশ্রিত কণ্ঠে চাপা স্বরে জিজ্ঞেস করল, ভাই, আমি যা দেখছি তুমিও কি তাই দেখছো নাকি নাকি আমার চোখের ভুল? নীলরতনের প্রশ্নে সুখলাল বহু কষ্টের সাথে জড়তা মিশ্রিত গলায় উত্তরে বলল, হ্যাঁ, তুমি যা দেখেছ আমিও তাই দেখেছি। তোমার চোখের ভুল নয়, কিন্তু এরকম ঘটনা কি কখনো বাস্তবে ঘটা সম্ভব? নীলরতন এবং সুখলাল দেখল তাদের থেকে মাত্র কিছুটা তফাতে যে বিশাল বড় আম গাছের ডাল জঙ্গলের মধ্য থেকে বাইরে বেরিয়ে রাস্তার একেবারে উপরে শাখা প্রশাখা মেলে ধরেছে। সেই ডালের মধ্যে সম্পূর্ণ উল্টো হয়ে ঝুলে রয়েছে কোনো একটা মেয়ে। রূপালী চাঁদের মোহময়ী আলো তির্যকভাবে পড়েছে সেই ছায়া মানবীর সর্বাঙ্গে। তবে সেই মানবী কোনো সাধারণ মানবী নয়। হয়তো সে আদেও রক্ত মাংসে গড়া কোনো মানুষই না, কারণ কোনো মানুষের পক্ষে এই কাজ করা সম্ভব নয়। আঁকশির মতন পা দুটোকে উপরে করে গাছের ডালের সাথে আটকে দেহের বাকি অংশটা সে ঝুলিয়ে দিয়েছে নিচের দিকে। কনকনে শীতল বাতাসের দাপটে মৃদুমন্দ ক্যাচক্যাচ শব্দ করে মন্থর গতিতে দুলছে সেই অশরীরী অতিলৌকিক ছায়ামূর্তিটি। তার মাথার সমস্ত চুল নিচে শূন্যের মধ্যে ভাসমান। তার চোখ মুখ স্পষ্টভাবে এত দূর থেকে বোঝা না গেলেও শ্যাওলার মতন দুই চোখের ওই ভীষণ সবুজ দৃষ্টি স্পষ্টতই বোঝা যায়। নীলরতন এবং সুখলাল উপলব্ধি করতে পারল সেই মিষ্টি গন্ধটা এখন যেন আরও কয়েক গুণ বেড়ে গেছে।
মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। বুকের মধ্যে কিসের যেন এক অশুভ প্রভাব বিস্তার লাভ করেছে একটু একটু করে। মস্তিষ্কে যত শুভবুদ্ধি ছিল সেই সমস্ত শুভবুদ্ধির বিনাশ ঘটছে এবং শুভবুদ্ধির জায়গা ক্রমে দখল করে নিচ্ছে অশুভ, খারাপ, জঘন্য চিন্তা ভাবনা। নরকের পশুদের মতো এক পাশবিক কাম প্রবৃত্তি জেগে উঠছে ওদের পুরুষ হৃদয়ে। হাতের কাছে নাগালের মধ্যে যাকে পাবে তাকে যেন ছিঁড়ে ফুঁড়ে একেবারে শেষ করে দেবে ওরা দুইজন। অশরীরী রমণীর দুই চোখের দৃষ্টি সম্পূর্ণ নিবদ্ধ রয়েছে তাদেরই দিকে। নিষ্পলকভাবে সবুজ চোখে সে যেন পর্যবেক্ষণ করে নিচ্ছে নীলরতন এবং সুখলালের দুই পেশিবহুল পুরুষ শরীর। আম গাছের পাতার ফাঁক গলে যেটুকু চাঁদের আলো তার গায়ে গিয়ে পড়েছে তাতে দেখা যাচ্ছে অশরীর সেই নারীর শরীর সম্পূর্ণরূপে নগ্ন, উলঙ্গ এক যুবতীর শরীর। শরীরের মধ্যে মিশে রয়েছে কি ভীষণ সাংঘাতিক নমনীয়তা এবং কোমল ভাব। অশরীরীর ঠোঁটের কোণে লেগে থাকা নোংরা ইঙ্গিতময় বাঁকা হাসি, বুকের খাঁজ, কোমরের ভাঁজ সবকিছু মিলেমিশে নীলরতন আর সুখলালকে পাগল করে তুলছে। তাদের কামনার আগুনে ক্রমাগত ঘিয়ের আহুতি দিচ্ছে ওই অশরীরী নারীর নমনীয় শরীর। চন্দ্রালোকিত রাতে তারা দেখল আম গাছের ডালের মধ্য থেকে ঝুলে থাকা সেই অশরীরী রমণীর গায়ের রং ঘোর কালো কৃষ্ণবর্ণ। হঠাৎ করে এবার সকলকে চমকে দিয়ে খলখল করে পিশাচিনী স্বরূপ হেসে উঠল সে। অশরীরী তার হাসির সাথে সাথেই বাইরে বেরিয়ে এলো মুখগহ্বরের দুই প্রান্তে থাকা ভয়ানক রকমের বেশ কয়েক ইঞ্চি লম্বা ইস্পাতের ফলার মতো ধারালো দাঁত দুটি। নিজের হাতের লম্বাটে নখ বিশিষ্ট আঙুল দিয়ে সে নীলরতন এবং সুখলালকে তার দিকে যেতে ইঙ্গিত করল। অবুঝ শিশুর মতন ওরা দুজন ক্রমে এগিয়ে গেল সাক্ষাৎ মৃত্যুর দিকে। জলজান্ত দুটি পুরুষ মরণের পূর্বে সামান্যতম শব্দ কিংবা প্রাণ বাঁচানোর প্রচেষ্টা করতে পারল না। তারা কামনার মরীচিকায় তলিয়ে গিয়ে মৃত্যুর কাছে আত্মসমর্পণ করল। ধূপগুড়ি জঙ্গলের পিশাচিনী দুটি তরতাজা পুরুষের আকণ্ঠ রক্ত পান করে পুনরায় গাছের ডালে উঠে রক্ত লেগে থাকা খয়েরেটে সাদা দাঁত বের করে আবার খিলখিলিয়ে হেসে উঠল আর দোল খেতে লাগলো মনের আনন্দে। তোমরা শুনছো স্কেরি টেলসের আজকের গল্প ধূপগুড়ি জঙ্গলের পিশাচিনী। আজকের গল্পটা থেকে তোমাদের একটা ছোট্ট প্রশ্ন করছি, ধূপগুড়ি জঙ্গলের কাম পিশাচিনীর হাতে সবার আগে কাদের মৃত্যু ঘটে? তোমরা সবাই কমেন্ট করে আমায় সঠিক উত্তর লিখে জানাও। যারা সঠিক উত্তর দেবে পরের গল্পের ইন্ট্রোতে আমি তাদের নাম মেনশন করব। আর স্কেরি টেলসকে এখনও পর্যন্ত যদি তুমি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দাও। আপনাকে তো সবকিছুই খোলসা করে বললাম সতীনাথ বাবু, এবার আপনি গোটা বিষয়টা দয়া করে দেখুন। আপনার উপর আমাদের প্রত্যেকের অগাধ বিশ্বাস রয়েছে, আমরা আপনাকে পূর্ণ ভরসা করি। তাই জন্যই তো এই গভীর সংকটের হাত থেকে মুক্তি পেতে আমরা আপনার শরণাপন্ন হয়েছি। আপনি দয়া করে কিছু একটা করুন, না হলে যে আমাদের এই সোনাঝুরি গ্রাম একেবারে উজাড় হয়ে যাবে। এই গ্রামের কোনো মানুষ জীবিত থাকবে না। ধূপগুড়ি জঙ্গলের মধ্যে যে সাংঘাতিক অশুভ অপশক্তির আগমন ঘটেছে তার হাত থেকে নিস্তার পাওয়ার জন্য সোনাঝুরি গ্রাম এবং সমগ্র তল্লাটের বেশ কিছু মানুষ এসে ভিড় জমালো শুকতারা গ্রামের সতীনাথ চট্টোপাধ্যায়ের বাড়িতে। সতীনাথ চট্টোপাধ্যায়ের বয়স প্রায় 60-এর ঊর্ধ্বে হলেও তিনি যেন কোনো মন্ত্র বলে কিংবা নিজের ক্ষমতার জোরে বয়সের ছাপ বিন্দুমাত্র পড়তে দেননি শরীরের মধ্যে। সতীনাথ চট্টোপাধ্যায়ের মাথার ঘন কালো লম্বা চুল ঘাড় বেয়ে নেমে এসেছে বক্ষদেশে। তার প্রশস্ত কপালের মাঝ বরাবর রক্ত কুমকুমের লম্বা তিলক। দুই চোখের দৃষ্টি অত্যন্ত প্রখর, তবে চোখের মণি দুটি অদ্ভুত রকমের নীলাভ। এইরকম নীলবর্ণের চোখের মণি সচরাচর খুব একটা দেখা যায় না। সৌম্যকান্তি গৌরবর্ণ বলিষ্ঠ চেহারার এক প্রবীণ মানুষ তিনি। গায়ে তার রক্তবর্ণের ন্যায় লাল টকটকে বস্ত্র,
গলায় বিভিন্ন পাথরসহ রুদ্রাক্ষের মালা। সতীনাথ চট্টোপাধ্যায়ের নাম সেই তল্লাটে শোনেনি এমন মানুষ হয়তো খুব কমই রয়েছে। 8 থেকে 80 প্রতিটি বয়সের মানুষ সকলেই কম বেশি হলেও তার সম্বন্ধে কিছু কথা জানে। সতীনাথ চট্টোপাধ্যায় একজন তন্ত্র সাধক। নিয়মিত তন্ত্রমন্ত্রের বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করাই তার কাজ। নানা রকমের অতিলৌকিক আধিভৌতিক সমস্যার সমাধানে বঙ্গদেশের বিভিন্ন প্রান্ত থেকে তার ডাক আসে। লোকে বলে তার নাকি অনেক ক্ষমতা, অনেক বিশেষ গুণ রয়েছে। তিনি যেই স্থানে একবার পা রাখেন সেই স্থানের মধ্যে থাকা যাবতীয় অশুভ শক্তি, অপশক্তি চিরতরের মতন পলায়ন করতে বাধ্য হয়। ইতিমধ্যেই সোনাঝুরি গ্রামের বেশ কিছু নিরীহ নিরপরাধ মানুষের প্রাণ চলে গিয়েছে ওই ধূপগুড়ি জঙ্গলের মধ্যে প্রবেশ করে। সর্বপ্রথম পলাশ এবং সতীশ, তারপর সেই গ্রামের মোড়ল হরিনারায়ণ বিশ্বাস সহ গ্রামের 10-12টি পুরুষ, এবং গতকাল রাতে সুখলাল ও নীলরতনের মৃত্যুর পর আর গ্রামের মানুষ মোটেই হাত পা কুটিয়ে চুপ করে বসে থাকতে পারেনি। তারা বুঝতে পেরেছে ওই জঙ্গলের মধ্যে এমন কিছু একটা ঘটেছে যেটা মোটেও স্বাভাবিক নয়, কিংবা মানবজাতির জন্য একেবারেই ভালো নয়। কেবলমাত্র সোনাঝুরি গ্রামে না, আশেপাশের আরও অন্যান্য গ্রামগুলি থেকে যে সমস্ত মানুষ ধূপগুড়ি জঙ্গলে প্রবেশ করেছিল তারা কেউই আর ফিরে আসেনি। অথচ সেখানকার প্রতিটি পুরুষের প্রধান জীবিকা ওই জঙ্গলকে কেন্দ্র করে। ধূপগুড়ি জঙ্গল থেকে বিভিন্ন ভেষজ উদ্ভিদ, শুকনো কাঠ, দামি মূল্যবান গাছের বাকল, মধু ইত্যাদি সংগ্রহ করে প্রত্যেকেই নিজ নিজ জীবিকা নির্বাহ করে। অথচ এখন এমন এক প্রাণঘাতী বিপদের কারণে কেউ আর জঙ্গলের মধ্যে পা রাখার সাহস পাচ্ছে না। কারণ সব কিছুর আগে প্রাণের মূল্য সর্বাধিক। যদি প্রাণটাই না থাকে তাহলে অর্থ রোজগারের চিন্তায় জঙ্গলের মধ্যে প্রবেশ করে কি লাভ? সব মিলিয়ে একেবারে দিশাহীন অবস্থায় সোনাঝুরি গ্রামের বেশ কিছু মানুষ এসে সাত সকালে উপস্থিত হয়েছে সতীনাথ চট্টোপাধ্যায়ের বাড়িতে। ভাগ্যক্রমে তিনি আজ বাড়িতেই ছিলেন, বাইরে কোনো কাজে বের হননি। তাই নিজেদের গ্রামের পার্শ্ববর্তী জঙ্গলকে ঘিরে যে মহা বিপদ ঘনিয়ে এসেছে সেই সকল কথা প্রথম থেকে শেষ পর্যন্ত বেশ গুছিয়ে বলল সোনাঝুরি গ্রামের এক তরুণ যুবক। তার নাম নিমাই। নিমাইয়ের সকল কথা অত্যন্ত মনোযোগ সহকারে শুনছিলেন সতীনাথবাবু। নিমাইয়ের কথা শেষ হওয়ার পর খানিকক্ষণ ভাবনা চিন্তা করে তিনি বেশ গাম্ভীর্যপূর্ণ স্বরে বললেন, দেখো নিমাই, তোমার মুখ থেকে আমি যা কিছু শুনলাম তাতে পরিষ্কার বুঝতে পারলাম যে তোমাদের গ্রাম সহ আশেপাশের গ্রামগুলি থেকে কেবলমাত্র পুরুষ মানুষেরাই ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করে উধাও হয়ে গিয়েছে। আশা করি আমি বুঝতে পারছি তোমাদের ধূপগুড়ি জঙ্গলের মধ্যে ঠিক কোন অপশক্তির আবির্ভাব ঘটেছে। তবে আমার মনের আশঙ্কা যদি সত্যি হয় তাহলে তা বড় খারাপ এবং অমঙ্গলজনক এক বিষয়। সত্যিই তোমরা ভীষণ রকমের গুরুতর সমস্যার মধ্যে পড়েছ। সতীনাথ বাবুর কথা শুনে নিমাই সহ সেখানে উপস্থিত প্রত্যেক গ্রামবাসীর চোখ মুখ জুড়ে রীতিমতো আতঙ্কের জোয়ার বয়ে গেল। নিমাই উত্তেজিতভাবে বলে উঠল, আপনি আপনি বুঝতে পেরেছেন সতীনাথ বাবু? তবে বলুন, আমাদের ধূপগুড়ি জঙ্গলের মধ্যে কোন অপশক্তির আবির্ভাব ঘটেছে? আমরাও তো জানতে চাই। দেখো নিমাই, আমি আমার জীবনের পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে কেবলমাত্র আশঙ্কা করেছি, তবে সঠিকভাবে নিশ্চিত হতে পারিনি। আর যতক্ষণ না নিশ্চিত হতে পারছি ততক্ষণ আমি তোমাদের বলবো না কোনো কথা। আমাকে শতভাগ নিশ্চিত হতে গেলে তোমাদের গ্রামে যেতে হবে। তোমাদের গ্রামে প্রবেশ করার পরেই আমি বুঝতে পারবো ধূপগুড়ি জঙ্গলের মধ্যে আসলে কোন সাংঘাতিক অপশক্তির আগমন ঘটেছে। এ তো অতি উত্তম কথা সতীনাথ বাবু। আপনি তবে আমাদের সাথে আমাদের গ্রামে চলুন। আমি আপনার কাছে করজোড়ে অনুরোধ করছি, আপনি আমাদের এই ঘোর সংকটের হাত থেকে উদ্ধার করুন। ছি ছি নিমাই, তুমি এরকম ভাবে বলো না। দেখো, এটাই তো আমার কাজ। তোমরা এখানেই আমার জন্য বসে অপেক্ষা করো, আমি একবার চট করে ঘরের ভিতর থেকে ঘুরে আসছি। সতীনাথ চট্টোপাধ্যায়ের মতন একজন স্বনামধন্য খ্যাতিমান তন্ত্রসাধককে নিজেদের গ্রামে নিয়ে যেতে পারছে এ কথা ভাবতেই
সকলের চোখ মুখ জুড়ে কেমন যেন একটা উজ্জ্বল আনন্দের আভা ফুটে উঠল। শুকতারা গ্রাম থেকে সতীনাথ চট্টোপাধ্যায় যখন সোনাঝুরি গ্রামে এসে পৌঁছলেন তখন রীতিমতো অপরাহ্নের শেষ আলো ফুরিয়ে গিয়েছে। চারপাশের প্রকৃতি জুড়ে খুব সূক্ষ্মভাবে নেমে আসছে পাতলা কুয়াশার মতন একটা ধূসর কালো ফিনফিনে অন্ধকারের আস্তরণ। গ্রামের মধ্যে প্রথম পদার্পণ করার সাথে সাথে বিড়বিড় করে কি যেন এক মন্ত্রপাঠ করতে আরম্ভ করলেন সতীনাথ চট্টোপাধ্যায়। তারপর তার সঙ্গে থাকা ঝোলার মধ্য থেকে একটি ছোট্ট কাচের শিশি বের করে সেই শিশির ঢাকনা খুলে হাতের মুঠোয় বেশ কিছুটা রঙিন তরল ঢেলে তা ছিটিয়ে নিলেন নিজের সর্বাঙ্গে। ঈশান কোণ বরাবর মুখ করে লম্বা লম্বা 3 বার শ্বাস নিয়ে তিনি নিমাইয়ের দিকে তাকিয়ে বললেন, বুঝলে হে নিমাই, সত্যি সত্যি তোমাদের এখানে কোনো সাংঘাতিক অশুভ শক্তির আগমন ঘটেছে, যার কারণে এইভাবে তোমাদের এখানকার স্থানীয় পুরুষ মানুষেরা প্রতি মুহূর্তে প্রাণ হারাচ্ছে সেই সর্বনাশিনীর কবলে পড়ে। তুমি আমাকে তোমাদের ওই ধূপগুড়ি জঙ্গলের একেবারে সন্নিকটে নিয়ে চলো। সেখানে গিয়ে আমি একটি ছোট্ট পরীক্ষা করব এবং পরীক্ষার মাধ্যমে বুঝতে পারবো যে ওই জঙ্গলের মধ্যে আসলে কোন অশুভ অপশক্তির আগমন ঘটেছে। যদিও আমি বেশ আশঙ্কা করতে পারছি, তবুও শতভাগ নিশ্চিত হতে চাই। হ্যাঁ, অবশ্যই নিয়ে যাব। আপনি আসুন সতীনাথ বাবু, আমার সঙ্গে আসুন। আমাদের এই গ্রামের একেবারে শেষ সীমান্তে একটি বিশাল বড় মাঠ রয়েছে। সেই মাঠের খুব কাছ থেকে শুরু হয়েছে ওই ধূপগুড়ি জঙ্গল। আপনাকে ওই মাঠের মধ্যে দিয়েই নিয়ে যাব। নিমাই সহ আরও গ্রামের বেশ কিছু পুরুষের দল সতীনাথ বাবুকে নিয়ে এলো সেই মাঠের মধ্যে। সতীনাথ চট্টোপাধ্যায় দেখলেন সেই মাঠ যেখানে শেষ হয়েছে ঠিক সেখান থেকে শুরু হয়েছে জঙ্গলের এক প্রান্ত। বিশাল বড় বড় গগনচুম্বী গাছগুলো নিজেদের মধ্যে জড়াজড়ি করে যেন বেড়ে ওঠার এক প্রতিযোগিতায় নেমেছে। তাদের শাখা প্রশাখা ছড়িয়ে ছিটিয়ে একটা চাঁদোয়ার মতন আস্তরণের সৃষ্টি করেছে সমগ্র বনভূমি জুড়ে। মাঠের কচি নরম সবুজ ঘাসের মধ্যে টান টান হয়ে পদ্মাসনে বসলেন সতীনাথবাবু। তারপর ছোলার ভেতর থেকে বেশ অনেকটা পরিমাণ সিঁদুর বের করে সেই সিঁদুর দিয়ে তিনি এক বিশেষ চক্র অঙ্কন করলেন। গুঁড়ো সিঁদুরের দ্বারা খুব সূক্ষ্মভাবে তিনি প্রথমে আঁকলেন একটি গোলাকার বৃত্ত এবং সেই বৃত্তের বাইরে একটি চতুর্ভুজ। বৃত্তের ঠিক মাঝ বরাবর তিনি রাখলেন একটি সাদা কুড়ি, কিছুটা লাল সুতো, আরও কতগুলো কালো কালো মতন কি যেন বস্তু। তারপর খুব সম্ভবত দেবনগরী ভাষায় এক অদ্ভুত মন্ত্রপাঠ করতে করতে বিচিত্র আঙুলের ভঙ্গিমায় তিনি চতুর্ভুজের 4 কোণে স্পর্শ করলেন। এরপর আশ্চর্যজনকভাবে যে ঘটনা ঘটল তা দেখে রীতিমতো বাকরুদ্ধ হয়ে পড়ল নিমাই সহ উপস্থিত প্রত্যেকে। তারা সচক্ষে দেখল সবুজ কচি নরম তরতাজা ঘাসগুলির মধ্যে লাল সিঁদুরের গুঁড়ো দিয়ে যে চতুর্ভুজের চক্রটি অঙ্কন করা হয়েছিল সেই চক্রের মধ্যে থাকা প্রত্যেকটি সবুজ ঘাস সহসা কালচে রূপ ধারণ করল। সেই কালো কুচকুচে ঘাসগুলোকে দেখলে মনে হয় অদৃশ্য কেউ যেন আগুন লাগিয়ে সেগুলো পুড়িয়ে দিয়েছে। চক্রের রেখা মুছে দিয়ে শটান উঠে দাঁড়ালেন সতীনাথ চট্টোপাধ্যায়। তার মুখ জুড়ে ততক্ষণে বেশ চিন্তার ভাব ঘনিয়ে এসেছে। তিনি নিমাইয়ের উদ্দেশ্যে বললেন, আমার যা বোঝার তা বোঝা হয়ে গেছে। চলো, সন্ধ্যার আধার গাঢ় হচ্ছে, এই জায়গাটা একেবারে সুরক্ষিত নয় তোমাদের কারোর জন্য, তাই এখান থেকে ফিরে চলো। তারপর খানিকক্ষণ সময় পর সকলে মিলে একত্রিত হও কোনো স্থানে। আমি তোমাদের তখন সব কথা খোলসা করে খুলে বলবো। সতীনাথ চট্টোপাধ্যায়ের কথা অনুযায়ী সন্ধ্যা 7 ঘটিকায় সোনাঝুরি গ্রামের আটচালায় উপস্থিত হলো গ্রামের অধিকাংশ মানুষ। আবাল বৃদ্ধ বনিতা সকলে এসে ভিড় জমাল। সেখানে এতদিন ধরে সতীনাথ চট্টোপাধ্যায়ের নাম ডাক বাড়ির মেয়ে বউরা শুনে এলেও সচক্ষে তাকে দেখার সৌভাগ্য তাদের এতকাল হয়নি। কিন্তু তিনি যখন স্বয়ং নিজেদের গ্রামে এসে উপস্থিত হয়েছেন তখন তাকে একটিবার চোখের দেখা দেখার সুযোগ কেউই হাতছাড়া করতে চায় না। সোনাঝুরি গ্রামের বিশাল বড় ঠাকুর দালানের অন্ধকার গর্ভগৃহের মধ্যে জ্বলছে একটি বৃহৎ মৃৎ প্রদীপ। মৃৎ প্রদীপের সোনালি মৃদু আলোর উজ্জ্বল ছটা গিয়ে পড়েছে কালো কোষ্ঠী পাথরের বিগ্রহের অঙ্গে। ধূপ ও ধুনোর গন্ধ ছড়িয়ে পড়েছে সমগ্র পরিবেশ জুড়ে। ঠাকুর দালানের বাইরের চাতালে জ্বলছে
বেশ কয়েকটি বড় বড় ঝাড় লণ্ঠন। সেখানেই সকলে গোল করে বসেছে, আর তাদের ঠিক মাঝখানে একটি বেতের মোড়ায় বসে আছেন সতীনাথ চট্টোপাধ্যায়। অসংখ্য অগণিত মানুষের মৃদু গুঞ্জন থামানোর উদ্দেশ্যে নিমাই উঠে দাঁড়িয়ে হাতের ইশারায় সকলকে চুপ করতে বলল। সকলে এবার মুখে কুলুপ আঁটলে নিমাই সতীনাথ চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে বলল, সতীনাথবাবু, এবার আপনি আমাদের বলুন, আপনি কি বুঝতে পেরেছেন? ধূপগুড়ি জঙ্গলের মধ্যে কোন অপশক্তির আগমন ঘটেছে? কি কারণে আমাদের গ্রাম সহ এখানকার স্থানীয় পুরুষেরা ওই জঙ্গলের মধ্যে গিয়ে নিখোঁজ হয়ে যাচ্ছে? তারা কি আদৌ জীবিত রয়েছে নাকি? নিমাইয়ের প্রশ্নে সতীনাথ চট্টোপাধ্যায়ের বুক ঠেলে উঠে এলো একটা দীর্ঘ নিঃশ্বাস। তিনি সকলের উদ্দেশ্যে বিষণ্ণ গলায় বললেন, না, যারা জঙ্গলের মধ্যে প্রবেশ করে নিখোঁজ হয়ে গিয়েছে বর্তমানে তারা কেউই আর জীবিত নেই। তারা সকলেই মৃত। এক ভয়ানক সাংঘাতিক পিশাচিনীর কবলে পড়ে তারা প্রত্যেকেই প্রাণ হারিয়েছে। এই ধূপগুড়ি জঙ্গল বর্তমানে এক পিশাচিনীর আস্তানায় পরিণত হয়েছে। এই জঙ্গলের মধ্যে যে একবার পদার্পণ করবে সে আর কখনো কোনোদিন ফিরে আসতে পারবে না। সতীনাথ চট্টোপাধ্যায়ের বলা এই কথা শুনে সকলে হতভম্বের মতো তাকিয়ে রইল তার দিকে। ঈশ্বর বুঝে কিছু সময়ের জন্য তাদের প্রত্যেকের বাকশক্তি কেড়ে নিলেন। মুহূর্তের মধ্যে এমন নীরবতা সেখানে বিরাজ করল যেন সামান্য একটি সূঁচও যদি মাটিতে পড়ে তাহলে তার আওয়াজও বুঝি ঝনঝন করে উঠবে। উপস্থিত জনতার চোখ ছলছল করল সেই সমস্ত মানুষগুলির কথা ভেবে যারা কেবলমাত্র পেটের দায়ে দুমুঠো অন্য সংস্থানের আশায় ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করে চিরকালের মতন হারিয়ে গেল। নিমাই নিজেকে সামলে নিয়ে খানিকটা শক্ত হয়ে ফের কাটা কাটা ভাবে প্রশ্ন করল, আচ্ছা সতীনাথবাবু, আপনি এইমাত্র বললেন যে ধূপগুড়ি জঙ্গলের মধ্যে নাকি কোনো এক সাংঘাতিক পিশাচিনীর আগমন ঘটেছে। এই পিশাচিনী আসলে কে, আর হঠাৎ করে কেন সে জঙ্গলের মধ্যে আবির্ভূত হলো? তার উদ্দেশ্যই বা কি? আমাদের গ্রাম সহ এখানকার স্থানীয় মানুষদের প্রাণ নিয়ে তার কি লাভ? দেখো নিমাই, তোমাদের কথা শুনে আমি বাড়িতে বসে অনুমান করতে পেরেছিলাম যে এই কাজ আদতে কোনো অশুভ শক্তির হতে পারে। তবে যতক্ষণ না শতভাগ নিশ্চিত হতে পারছিলাম ততক্ষণ সে বিষয়ে তোমাদের কোনো কথাই বলতে চাইনি। তোমাদের গ্রামের ওই মাঠে গিয়ে আমি শতভাগ নিশ্চিত হয়েছি এবং বুঝতে পেরেছি যে আমার মনের ধারণাই আসলে সঠিক। তোমাদের গ্রামের বাইরে থাকা ধূপগুড়ি জঙ্গলের অভ্যন্তরে কাম পিশাচিনীর আগমন ঘটেছে। কাম পিশাচিনী? এই কাম পিশাচিনী আবার কি সতীনাথবাবু? তোমরা তো সাধারণ সংসারে গৃহস্থ মানুষ, সেজন্য তোমাদের এই সমস্ত পিশাচিনীর বিষয়ে সঠিক ধারণা নেই। তাই তোমাদের আমি আগাগোড়া খোলসা করে বলছি সবটা। নরকের অতল অন্ধকারের মধ্যে যে সমস্ত অপশক্তি অশুভ শক্তির বসবাস করছে তাদের মধ্যে অন্যতম এক শক্তি হল পিশাচিনী। এদের রূপ এতটাই সাংঘাতিক হয় যে সাধারণ মানুষের তা কল্পনার অতীত। পিশাচিনী কুলের মধ্যে একটি অত্যন্ত নিম্ন শ্রেণীর এবং হিংস্র পিশাচিনী হল এই কাম পিশাচিনী। কাম পিশাচিনী মূলত পুরুষদের তার নিজ দেহের লোলুপতার মাধ্যমে আকৃষ্ট করে তাদের শিকারে পরিণত করে। নরকের দুর্গন্ধময় বিশ্রী নোংরা পাঁকের মতো থকথকে মাংসপিণ্ড দিয়ে তৈরি হয় তাদের শরীর। তাদের মাথার চুল বিষাক্ত কালো সর্পের ন্যায়। তাদের দেহ সম্পূর্ণ নগ্ন, উলঙ্গ এবং যুবতী নারীর মতন আকর্ষণ বিশিষ্ট। তবে সবচেয়ে ক্ষতিকারক হলো পিশাচিনীর দুই চোখ। হ্যাঁ,
কাম পিশাচিনী তার দুই চোখের বিষাক্ত দৃষ্টি দিয়ে যে পুরুষের দিকে একবার তাকায়, সেই পুরুষ সম্মোহিত হয়ে যায় পিশাচিনীর প্রতি। পিশাচিনীর সবুজ চোখের দৃষ্টির মধ্যে এতটাই নোংরা কদর্য ভাব মিশে থাকে যা বলার মতো নয়। যে কোনো পুরুষের হৃদয়ে সে নিজের মায়া বলে জাগিয়ে তোলে অপরিসীম কাম প্রবৃত্তি। কাম পিশাচিনীর শরীর হতে নির্গত হয় এক মিষ্টি গন্ধ। সেই মাতাল করা গন্ধে আকৃষ্ট হয়ে পড়ে প্রতিটি পুরুষ। পতঙ্গভোগ উদ্ভিদ যেমন নিজের মিষ্টি গন্ধের গুণে আকৃষ্ট করে তুলে পতঙ্গ শিকার করে, ঠিক একই পন্থায় কাম পিশাচিনী নিজ গন্ধের দ্বারা প্রতিটি পুরুষকে নেশাগ্রস্ত করে তার কাছে যেতে বাধ্য করে। পুরুষেরা চরম সর্বনাশ সমূহ বিপদের কথা জেনেও মরিয়া হয়ে ধাবিত হয় পিশাচিনীকে শয্যা সঙ্গিনী স্বরূপ পাওয়ার জন্য। পিশাচিনী তার নিজ খেয়াল খুশি মতন পছন্দসই পুরুষের সাথে জঘন্য পাপযুক্ত রতিক্রিয়ায় ব্যস্ত হয়ে পরিশেষে তাকে হত্যা করে আকণ্ঠ রক্ত পান করে। মূলত এই হলো কাম পিশাচিনী। তোমাদের মুখ থেকে আমি যখনই শুনেছিলাম যে জঙ্গলের মধ্যে কেবলমাত্র পুরুষেরাই নিখোঁজ হয়ে যাচ্ছে, তখনই আমার মনের মধ্যে আশঙ্কা হয়েছিল এই কাজ একমাত্র কাম পিশাচিনীর পক্ষেই করা সম্ভব। এখন আমি শতভাগ নিশ্চিত হয়ে কথা বলছি যে ধূপগুড়ি জঙ্গল বর্তমানে হয়ে উঠেছে এক সাংঘাতিক কাম পিশাচিনীর বাসভূমি, তার বিচরণ ক্ষেত্র। তাই ওই জঙ্গলের মধ্যে যে বা যে সকল পুরুষ প্রবেশ করবে তারাই তার প্রতি আকৃষ্ট হয়ে স্বইচ্ছায় কামের মোহে পা দিয়ে ধেয়ে যাবে সাক্ষাৎ মৃত্যুর দিকে। আপনি কি বলছেন সতীনাথ বাবু? এ যে চরম বিপদ, একেবারে যাকে বলে শিয়রের সমান উপস্থিত হয়েছে। হায় ঈশ্বর, আমাদের ধূপগুড়ি জঙ্গলের মধ্যে এ কোন কাম পিশাচিনীর আগমন ঘটল? এতদিন যে জঙ্গল আমাদের কাছে ভগবানের মতন ছিল, আজ কিনা সেই জঙ্গলই নরকে পরিণত হয়েছে। এবার তাহলে কি হবে? কি করে আমরা মুক্তি পাবো ধূপগুড়ি জঙ্গলের এই কাম পিশাচিনীর হাত থেকে? জঙ্গল আগের মতো আবার স্বাভাবিক না হলে সকল মানুষ যে না খেতে পেয়ে মরবে। আবার যদি অর্থের চিন্তায়, রোজগারের আশায় জঙ্গলের মধ্যে কেউ পা রাখে, তাহলেও তো ওই পিশাচিনীর কবলে পড়ে তার মৃত্যু অবধারিত। এতেই এত বেশি আশ্চর্য হয়ে পড়ো না নিমাই, কারণ এবার আমি যা বলতে চলেছি তাতে তোমরা প্রত্যেকেই ভীষণ রকমের আশ্চর্য হবে। কাম পিশাচিনী মূলত কোনো স্থানে স্বেচ্ছায় আবির্ভূত হতে পারে না। এরা নরকের অন্ধকারের বাসিন্দা। নরকের অন্ধকার জগৎ থেকে কেউ তাকে তুলে এনেছে এই সুন্দর সবুজ পৃথিবীর বুকে, অর্থাৎ তোমাদের ধূপগুড়ি জঙ্গলে। প্রধানত এরকম কাজ করা হয়ে থাকে চরম হিংসায় কিংবা প্রতিশোধ স্পৃহায়। যে ব্যক্তি এ কাজ করেছে সেই ব্যক্তি তন্ত্র সাধনায় অত্যন্ত দীক্ষিত। তাই জন্যই সে কাম পিশাচিনীকে পাতাল থেকে তুলে আনতে সক্ষম হয়েছে। সেই উপাসক ব্যক্তি তোমাদের গ্রাম সহ আশেপাশের সমগ্র তল্লাটের সার্বিক সর্বনাশ চায়। এ কারণেই নিজের জীবনের বিনিময়ে হলেও কাম পিশাচিনীকে তুলে এনেছে সকল কিছুর প্রতিশোধ নিতে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ। সত্যি সেই ব্যক্তি নিজের জীবনের বিনিময়ে পিশাচিনীকে জাগিয়েছে। কারণ কাম পিশাচিনী সবার প্রথমে তার উপাসকেরই সঙ্গে মিলিত হয়ে তাকে হত্যা করে। অধিকাংশ ক্ষেত্রে মূলত এরকমটাই ঘটে। এক্ষেত্রেও এই ঘটনায় ঘটেছে বলে আমার মত। সতীনাথ চট্টোপাধ্যায়ের এই কথা শুনে রীতিমতো আলোড়ন পড়ে গেল সমগ্র তল্লাটে। ঠাকুর দালান চত্বর জুড়ে উপস্থিত প্রতিটি মানুষ
নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় করে আলোচনা করতে লাগলো অনেক কিছু। সকলের গুঞ্জন কলরব থামিয়ে নিমাই উত্তেজিতভাবে বলল, আচ্ছা, আমাদের গ্রাম সহ আশেপাশের গ্রামগুলির এত অসংখ্য অগণিত মানুষের এমন চরম কোন শত্রু থাকতে পারে বলুন তো, যে এরকম জঘন্য অপরাধমূলক কাজ করতে পারে? এমন কোনো ব্যক্তি যে তন্ত্রে অনেক দক্ষ ছিল এবং যার সাথে আমাদের প্রত্যেকের শত্রুতা থাকতে পারে? আমি কিছুতেই যে কারোর নাম ভেবে পাচ্ছি না। আমাদের সেই চরম শত্রুটি আসলে কে, যে কিনা সবকিছু ধ্বংস করে দিতে চেয়ে এই কাম পিশাচিনীকে জাগিয়ে তুলেছে, এমনকি নিজের প্রাণ বিসর্জন দিয়ে তাকে শক্তিশালী করেছে? দেখো নিমাই, সেই ব্যক্তি যে আসলে কে তা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না। তবে এইটুকু বলতে পারি যে সেই ব্যক্তি তোমাদের চরম কোনো শত্রু ছিল। হ্যাঁ, একমাত্র চরম শত্রু বলেই এ কাজ করার সে সিদ্ধান্ত নিয়েছে। তার মনের মধ্যে কোনো এক কারণে প্রতিশোধ স্পৃহার এতটাই আগুন জ্বলছিল যে সব কিছু ধ্বংস করে দেওয়ার ইচ্ছায় এই পিশাচিনীর জাগরণ ঘটিয়েছে ওই শয়তান। তুমি একটিবার ভেবে দেখার চেষ্টা করো, মানুষ কতটা হিংস্র সাংঘাতিক হয়ে উঠলে নিজের জীবন বলি দিয়েও এই রকম এক পিশাচিনীকে জাগিয়ে তুলতে পারে কেবলমাত্র এখানকার মানুষদের অমঙ্গল চেয়ে প্রতিশোধ নেবার জন্য। আসলে হিংসা, শত্রুতা, বিদ্বেষ এই সমস্ত কিছুই হলো একটি বিষ, যা মানব মনের গোপন কুঠুরির মধ্যে আবদ্ধ থাকে। যে মানুষের মনে যত বিষ থাকে সেই মানুষ ততই সাংঘাতিক হয়ে ওঠে সমাজের জন্য। তবে তুমি চিন্তা করো না নিমাই, আমি আজ সমগ্র রাত ব্যাপী এক বিশেষ তন্ত্র ক্রিয়া ও যজ্ঞে বসব। কাল শেষ রাতের অন্ধকার থাকাকালীন তোমরা, অর্থাৎ তোমাদের গ্রামের মানুষেরা সেই যজ্ঞ স্থানে এসে উপস্থিত হও। তাহলেই তোমরা জানতে পারবে তোমাদের সেই চরম শত্রুটি আসলে কে ছিল, যে এই কাম পিশাচিনীকে জাগিয়ে তুলেছে ধূপগুড়ি জঙ্গলের মধ্যে। বাহ, এ তো সত্যিই বড় ভালো কথা। হ্যাঁ সতীনাথ বাবু, আপনি একেবারে সঠিক কথাই বলেছেন। সবার প্রথমে আমাদের জানতে হবে সেই চরম শত্রুটি আসলে কে ছিল, যে কিনা আমাদের অমঙ্গল চেয়ে এত বড় ক্ষতি করলো। আগে সেই বিশ্বাসঘাতক শত্রুর পরিচয় জানা দরকার, তারপর আপনি বরং পিশাচিনী ধ্বংসের কোনো একটা ব্যবস্থা করবেন। কিন্তু সতীনাথ বাবু, আপনি আজ রাতে কোন স্থানে যজ্ঞে বসবেন? এই যজ্ঞের স্থান নির্বাচন করা কঠিন কোনো বিষয় নয়। তোমরা সোনাঝুরি গ্রামের মানুষেরা আমাকে যে স্থানে যজ্ঞ করতে বলবে আমি সেই স্থানে যজ্ঞ করতে রাজি আছি। তবে সবচেয়ে ভালো হয় যদি এই মন্দির সংলগ্ন স্থানে আমি যজ্ঞ করতে পারি, কারণ এখানে স্বয়ং দেবী অধিষ্ঠান করছেন। দেবীর সম্মুখে যজ্ঞ করলে তার সফলতার সম্ভাবনা গুরুতর। বেশ, তো আমাদের বিন্দুমাত্র কোনো আপত্তি নেই। আপনি তবে এই মন্দিরের সম্মুখেতেই যজ্ঞে বসুন, আর যজ্ঞের জন্য যাবতীয় যা সমস্ত কিছু প্রয়োজন হবে সেই সমস্ত জিনিস আমাকে বলুন। আমি সেই সমস্ত জিনিস আনিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। এই যজ্ঞের জন্য প্রয়োজনীয় সমস্ত কিছুই অতীব সামান্য এবং সহজ দ্রব্য। আচ্ছা বেশ, ঠিক আছে। যা কিছুর প্রয়োজন সেই সমস্ত কিছু আমি না হয় এখানি কাগজে লিখে দিচ্ছি, তোমরা তা আনো। ততক্ষণে আমি এখানে যজ্ঞের আয়োজন করি। মধ্যরাতের এক বিশেষ প্রহরে যজ্ঞের আরম্ভ হবে শুভ তিথি নক্ষত্র যোগে। তবে হ্যাঁ, যজ্ঞ চলাকালীন কিন্তু তোমরা কেউ এখানে উপস্থিত থাকতে পারবে না। শেষ রাতের অন্ধকার কেটে ভোরের আলো ফুটলে তখন তোমরা আসবে। আচ্ছা বেশ সতীনাথ বাবু, আপনি যেরকমটা বলছেন ঠিক সেরকমই হবে। এরপর সকলে যে যার মতন চলে গেল। নিমাই সতীনাথ বাবুর লেখা কাগজখানি নিয়ে স্থানীয় বাজারের দিকে রওনা হলো। সমগ্র রাতভর চলল নানান পূজা পাঠ এবং যজ্ঞ। শেষ রাতের অন্ধকার কেটে পূর্বের আকাশে ভোরের আলো ফুটলে মানুষজন এসে ভিড় জমালো সেই ঠাকুর দালানের সম্মুখে। নিমাই এসে দেখল
তখনও সতীনাথবাবুর তন্ত্রক্রিয়া এবং যজ্ঞ শেষ হয়নি। বেশ কিছুটা সময় অপেক্ষা করার পর সতীনাথবাবু সকলের উদ্দেশ্যে বললেন, এসো, তোমরা এবার এসে দেখো এই পাত্রের মধ্যে থাকা তরলের মধ্যে কার মুখ ভেসে উঠছে। আশা করি তোমরা তাকে চিনতে পারবে। সতীনাথ চট্টোপাধ্যায়ের কথা শুনে সকলে এবার উঁচু চাতালের মধ্যে উঠে সেখানে রাখা একটি মাটির বড় পাত্রের মধ্যে থাকা কোনো লাল তরলের দিকে তাকাতেই দেখল সেই তরলের মধ্যে খুব সূক্ষ্মভাবে ভেসে উঠল একটি প্রতিচ্ছবি, একজন পুরুষের মুখমণ্ডল। নিমাই সহ অনেকেই এক প্রকার ঝুঁকে পড়ল সেই পাত্রের প্রতি। কিছুটা সময় টান টান উত্তেজনাপূর্ণভাবে অপেক্ষা করার পর নিমাই এক প্রকার প্রায় চিৎকার করে বলল, পেরেছি, চিনতে পেরেছি, এ তো বজ্রধর। তার মানে বজ্রধর ইচ্ছাকৃতভাবে এই সর্বনাশ ঘটিয়েছে। ওই শয়তানটার মনে মনে এত পাপ, এত বিষ ছিল। আচ্ছা, এতক্ষণে আমি দুইয়ে দুইয়ে 4 করতে পারছি। বজ্রধর তাহলে কোনো কিছুই ভুলে যায়নি, কেবলমাত্র ভুলে যাওয়ার মিথ্যা অভিনয় করেছিল। আজ থেকে 5 বছর আগে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার প্রতিশোধের আগুন সে নিজের অন্তরে এত বছর ধরে জ্বালিয়ে রেখেছিল। এই ব্যাপার বলো তো নিমাই, এই বজ্রধর আসলে কে? এ কি তোমাদের গ্রামেরই মানুষ? তোমাদের গ্রামের সাথে তার কি এমন শত্রুতা ছিল যার কারণে সে সব কিছু ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্যে এই কাম পিশাচিনীকে তুলে আনলো নরকের পাতাল থেকে? হ্যাঁ, বলছি সতীনাথ বাবু, আপনাকে সবটা বলছি। যে ঘটনার কথা আপনাকে বলতে চলেছি সেই ঘটনা আজ থেকে প্রায় বছর 5 আগের। আমাদের গ্রামের আর অন্যান্য বাসিন্দাদের মতোই বজ্রধর নামের ওই ব্যক্তি থাকত। আগাগোড়াই বজ্রধর কি সব নিয়ে যেন চর্চা করত। ঘরের মধ্যে একলা থাকতো, সবসময় দরজা জানলা বন্ধ করে রাখত। বাইরে সবার সাথে খুব একটা মেলামেশা করতো না, এরকম স্বভাবের মানুষ ছিল সে। বজ্রধরের বিয়ের কিছুদিন যেতে না যেতেই ওর বউটার রহস্যজনকভাবে মৃত্যু ঘটল। মরদেহটা উদ্ধার করা হলো নিকটবর্তী ঝোপের মধ্যে থেকে। আপনাকে কি বলবো সতীনাথ বাবু, নিরীহ সেই মেয়েটা যেন মরণের সময় ভয়ানক কোনো কিছুর মুখোমুখি হয়েছিল। মেয়েটার শরীর থেকে কেউ যেন সবটুকু রক্ত একেবারে চুষে নিয়েছিল। গ্রামের মানুষের খানিকটা সন্দেহ হয়েছিল তার স্বামী বজ্রধরের প্রতি, কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে কেউই কিছু বলতে পারল না। তবে এই ঘটনার ঠিক কয়েক মাস পরেই আমাদের গ্রামের 5 জন যুবতী নারী একেবারে রাতারাতি হঠাৎ উধাও হয়ে গিয়েছিল। গ্রামের মানুষের আগে থেকেই সন্দেহ ছিল ওই বজ্রধরের ওপর। সকল গ্রামের মানুষ এসে তার বাড়িতে জড়ো হলো। আমাদের গ্রামবাসীদের ধারণাই সঠিক বলে প্রমাণিত হলো। ওই শয়তান বজ্রধর গ্রামের যুবতী মেয়েদের অপহরণ করে জঙ্গলের একেবারে শেষ সীমান্তে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আসলে তার উদ্দেশ্য ছিল 5 জন যুবতী নারীকে বলি দিয়ে কোনো এক গুপ্ত তন্ত্র ক্রিয়া করার। আপনি বুঝতে পারছেন সতীনাথ বাবু, একটা মানুষ কতটা সাংঘাতিক হলে এরকম একটা জঘন্য কাজ করতে পারে? ছোট ছোট মেয়েগুলিকে অবুঝ পেয়ে তাদের নানান রকম প্রলোভন দেখিয়ে কথার ফাঁদে ফাঁসিয়ে হাত পা বেঁধে ফেলে রেখেছিল সেখানে। ভাগ্যিস আমরা সকলে একেবারে সঠিক সময় গিয়ে উপস্থিত হয়েছিলাম এবং গোটা বিষয়টা হাতে নাতে ধরেছিলাম। তা না হলে সেই দিন চরম সর্বনাশ ঘটে যেত আমাদের সকলের অলক্ষ্যে। আমরা জানতে পেরেছিলাম বজ্রধর আসলে একজন অত্যন্ত শয়তান ব্যক্তি। ছোটবেলা থেকেই তন্ত্র মন্ত্র জাদুবিদ্যা প্রভৃতি ক্ষেত্রে তার অপরিসীম আগ্রহ ছিল। তাই তো সে ছোট থেকেই নানা অকল্যাণকর অশুভ অপশক্তি সংক্রান্ত বিষয় নিয়ে ডুবে থাকত। আসলে সে ঈশ্বরের নয়, বরং শয়তানের পূজারী ছিল। শয়তানকে সন্তুষ্ট করে সে অধিক পরিমাণে শক্তিশালী অজেয় হতে চেয়েছিল। আমরা বুঝতে পেরেছিলাম তার নিরীহ বউটাকে সেই হত্যা করেছে। সুপরিকল্পিতভাবে তার দেহের মধ্যে থেকে সবটুকু রক্ত বের করে নিয়ে হয়তো শয়তানের মহাভোগ হিসেবে ব্যবহার করেছিল।
5 জন যুবতীকে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক অবস্থায় উদ্ধার করার পর তাকে প্রচণ্ড মারধর করে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়। তবে গ্রাম ছাড়ার পূর্বে বজ্রধর বলেছিল এই সমস্ত কিছুর প্রতিশোধ সে নাকি নেবে। এত কিছুর পরেও তার মধ্যে সামান্যতম আত্মগ্লানি কিংবা অপরাধ বোধ কাজ করছিল না। আসলে আমাদেরই ভুল হয়েছে। সেদিন ওই শয়তানটাকে শেষ করে দিলে হয়তো আজ এতগুলো মানুষের জীবন ধ্বংস হয়ে যেত না, কিংবা আমাদের অদৃষ্টে এই ভয়ানক বিপদ আছড়ে পড়তো না। বজ্রধর সেদিন আমাদের গ্রাম ছেড়ে চলে গিয়েছিল ঠিকই, কিন্তু সে হয়তো এত বছর পর আরো অধিক পরিমাণ শক্তিশালী হয়ে ফিরে এসে ধূপগুড়ি জঙ্গলের মধ্যে সাধনা শুরু করে এবং কাম পিশাচিনীকে জাগিয়ে তোলে। নিজের জীবনের বিনিময়েও সে চেয়েছিল আমাদের সকলের সর্বনাশ ঘটাতে। তাই তো এই কাজ করেছে সে, সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে। বুঝলাম। তবে নিমাই, বজ্রধর কিন্তু মোটেও কোনো সাধারণ সাধক ছিল না। সে অত্যন্ত শক্তিশালী ছিল, আর সেই কারণেই এ কাজ করতে সফল হয়েছে। মূলত কাম পিশাচিনীকে জাগিয়ে তোলার জন্যে একটি মৃত রমণীর শরীরের প্রয়োজন হয়। সেই শরীরকে আশ্রয় করেই পিশাচিনীর জাগরণ ঘটে। ওই যে কথায় বলে না, দুরাত্মার ছলের অভাব হয় না। শয়তান বজ্রধর তোমাদের গ্রামবাসীদের সর্বনাশ কামনায় এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে একটি যুবতী নারীর মৃত শরীরও কোনো না কোনোভাবে সে জোগাড় করে এবং পিশাচিনীকে জাগিয়ে তুলে নিজে তার সাথে রতিক্রিয়ায় মিলিত হয়ে পিশাচিনীর শিকারে পরিণত হয় এবং তোমাদের ঠেলে দেয় সমূহ বিপদের মুখে। সবই তো বুঝতে পারলাম সতীনাথ বাবু, কিন্তু এবার কি হবে? আমরা কিভাবে রক্ষা পাবো ওই সাংঘাতিক পিশাচিনীর হাত থেকে? তাহলে কি বজ্রধরের পরিকল্পনাই বাস্তবায়িত হবে? আমাদের সোনাঝুরি গ্রাম সহ এখানকার সমস্ত গ্রামের পুরুষ মানুষেরা কি ধ্বংস হয়ে যাবে? না, কিছুতেই না। আমি জীবিত থাকতে তোমাদের নতুন করে আর কোনো বিপদ আমি ঘটতে দেব না। তোমরা কোনো অন্যায় অপরাধ করনি। এই কাম পিশাচিনীকে আমায় ধ্বংস করতেই হবে। তবে সত্যি কথা বলতে কি, আমার দ্বারাই পিশাচিনীর নিধন সম্ভব নয়। আমাকে কাজের জন্য একজনের সাহায্য নিতে হবে। সাহায্য নিতে হবে? বলুন সতীনাথ বাবু, কার সাহায্যের প্রয়োজন আপনার? পলাশের ছেলে রতন। কি আপনি কি বলছেন সতীনাথ বাবু? পলাশ তার ছেলে রতন আপনাকে সাহায্য করবে? কিন্তু ওইটুকু একটা বাচ্চা ছেলে কিভাবে আপনাকে সাহায্য করতে পারে এরকম সাংঘাতিক একটা পিশাচিনী নিধনের কাজে? এখানেই তোমরা ভুল করছো নিমাই। রতন ছোট বলেই তার মধ্যে কাম পিশাচিনী ধ্বংস করার ঈশ্বর প্রদত্ত ক্ষমতা রয়েছে। তোমরা কখনো ভেবে দেখেছো ধূপগুড়ি জঙ্গলের মধ্যে এতজন পুরুষ প্রবেশ করার পর তারা কেউ আর ওই জঙ্গল থেকে বাইরে বেরিয়ে আসতে পারেনি? অথচ একমাত্র পলাশের ছেলে রতন, সে কেবলমাত্র জীবিত অবস্থায় সম্পূর্ণ সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে ফিরে এসেছে। এই ঘটনার মধ্যে এক অন্তর্হিত অর্থ রয়েছে, তা কি তোমরা জানো? সতীনাথ চট্টোপাধ্যায়ের কথায় নিমাই বেশ কিছুটা সময় ভাবনা চিন্তা করার পর চিন্তিত সুরে বলল, ঠিকই তো সতীনাথ বাবু, আপনি একেবারে সঠিক কথাই বলেছেন। কিন্তু এই প্রশ্নটা আমাদের কারোর মাথায় আগে কখনো আসেনি কেন? আচ্ছা, তবে আপনি বলুন, পলাশদার ছেলে ওই ছোট্ট রতন কি করে ওই জঙ্গল থেকে বেরিয়ে এলো? কাম পিশাচিনী কেন তার কোনো ক্ষতি করতে পারলো না? কারণ সে বয়সে অনেক ছোট, আসলে একজন শিশু। পূর্ণবয়স্ক পুরুষ না হওয়ার কারণে পিশাচিনী তার মধ্যে কামের জাগরণ ঘটাতে পারেনি। পিশাচিনীর দু চোখের ওই সবুজ হিংস্র বিষাক্ত দৃষ্টি ছোট্ট রতনকে মোহগ্রস্ত করে তুলতে পারেনি, তাকে সম্মোহিত করে তোলেনি। ওই যে কথায় বলে না,
শিশুদের মধ্যেই ভগবান শ্রী নারায়ণের বাস। রতনেরও মধ্যে বিরাজ করছেন ঈশ্বর। তার আত্মা বর্তমানে সম্পূর্ণরূপে পবিত্র চিত্ত, পুরোপুরি শুদ্ধ। তাই তো কাম পিশাচিনী তার অন্তরকে বিষাক্ত করে তুলতে পারেনি। রতন সম্পূর্ণ সুস্থ স্বাভাবিকভাবে ধূপগুড়ি জঙ্গলের বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। রতন স্বচক্ষে ওই পিশাচিনীর রূপ প্রত্যক্ষ করেছে, তাই এই কাজ তাকে দিয়েই সম্ভব। আমি সবটা তাকে শিখিয়ে পড়িয়ে ভালোভাবে বুঝিয়ে দেব, তবে আসল কাজটা তাকেই করতে হবে। নিমাই, কালকেই হবে কাম পিশাচিনী ধ্বংসের দিন। আজ সারা রাত আমি মা তারার পুজো করব এবং প্রস্তুত করব পিশাচিনী ধ্বংসের এক ব্রহ্মাস্ত্র। তুমি কেবল সঠিক সময় রতনকে আমার কাছে নিয়ে এসো। তাকে ঠিক কি করতে হবে তা আমি বুঝিয়ে বলে দেব। আচ্ছা বেশ, ঠিক আছে সতীনাথ বাবু, আপনি যেরকমটা বলছেন ঠিক সেরকমটাই হবে। আমি উপযুক্ত সময় রতনকে আপনার কাছে নিয়ে হাজির হব। বেশ, এখন তবে তোমরা এসো, আমি একটু ধ্যানে বসবো। রতন, তুমি ভয় পাচ্ছ না তো বাবা? ভয় পাবার কোনো কারণ নেই, আমিও তো থাকবো তোমার সাথে। তবে আসল কাজটা কিন্তু তোমাকেই করতে হবে। তোমার মধ্যে যে একজন পবিত্র পুণ্য আত্মা রয়েছে, আমরা যারা বড় তাদের অন্তরের মধ্যে এত পবিত্রতা নেই, এমনকি আমার মধ্যেও নেই। তোমাদের মতো ছোট শিশুরা সরল মনে সহজে যেটা ভাবতে পারো, আমরা তা ভাবতে পারি না। আমরা মনের পেঁচে অর্থ লাভের লোভে সর্বদা ডুবে থাকি। রতন, তুমি পারবে তো তোমার পিতার অকাল মৃত্যুর প্রতিশোধ নিতে? নিজের চোখে তুমি তোমার বাবা পলাশকে ধ্বংস হতে দেখেছ, তোমার বাবাকে, সতীশ কাকাকে, এমনকি এই গ্রামের মোড়ল মশাই সহ আরো অন্যান্য অনেক মানুষদের ওই সর্বনাশিনী শেষ করে দিয়েছে। কিন্তু আজ তাকে ধ্বংস করার দিন এসেছে। তুমি পারবে তো রতন কাজটা করতে? নিমাই রতনকে নিয়ে হাজির হলো সতীনাথ চট্টোপাধ্যায়ের কাছে। সতীনাথ চট্টোপাধ্যায় ছোট্ট রতনকে সমস্ত কিছু বলে সকল কথা ভালোভাবে বুঝিয়ে দিলেন, আসলে ঠিক কি কি তাকে করতে হবে। সতীনাথ বাবুর কথায় রতনের দুই চোখ কেমন যেন জ্বলে উঠল। তার দুই চোখের মনি বুঝি দপ করে জ্বলে উঠল এক ভয়ানক প্রতিশোধের আগুন। রতন তার নিজের চোখের সামনে দেখেছে পিতার মর্মান্তিক নৃশংস মৃত্যু। এবারে সময় এসেছে ওই পিশাচিনীকে ধ্বংস করার। তা না হলে এই সোনাঝুরি গ্রামসহ আশেপাশের সকল অঞ্চলের সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে তার কবলে পড়ে। রতন যদি ওই পিশাচিনীকে ধ্বংস করতে পারে, একমাত্র তবেই তার পিতাসহ সমস্ত মৃত ব্যক্তিদের আত্মা শান্তি পাবে। সতীনাথ বাবুর কথায় ছোট্ট রতন বীর দর্পে সুদক্ষ যোদ্ধার ন্যায় কঠিন সুরে বলল, পারবো, আমি পারবো। আপনি আমায় যে কাজ করতে বলেছেন সেই কাজ আমি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো। বেশ, তবে আর অযথা দেরি করে লাভ নেই। এই নাও রতন, এই হলো তোমার অস্ত্র। এই বিশেষ অস্ত্র দিয়েই পিশাচিনীকে নিধন করা সম্ভব হবে। রতনের দিকে বাড়িয়ে দিলেন একটি বল্লম জাতীয় অস্ত্র। তবে সেই বল্লমটি যে মোটেও আর 5টা বল্লমের মতন কোনো সাধারণ অস্ত্র নয়, তা বুঝতে কোনো অসুবিধে হলো না। বেশ কিছুটা গুঁড়ো সিঁদুর ও রক্ত মাখানো রয়েছে বল্লমের ধারালো চকচকে শানিত ফলায়। হাতল হিসেবে ব্যবহার করা শক্ত মোটা লাঠির মধ্যে জড়ানো আছে কিছু লাল সুতো, আর লাল শালুর মধ্যে বেঁধে রাখা কিসব যেন বস্তু। নিমাই বুঝতে পারল এই অস্ত্রটিকেই সারা রাত ধরে সতীনাথ বাবু পুজো করেছেন এবং ওই কাম পিশাচিনীর ধ্বংসের জন্য উপযুক্ত ব্রহ্মাস্ত্র বানিয়ে তুলেছেন তাকে। সতীনাথ বাবুর উদ্দেশ্যে নিমাই বলল, আচ্ছা বেশ, ঠিক আছে সতীনাথ বাবু, আপনারা জঙ্গলের মধ্যে প্রবেশ করুন। আমরা আপনাদের জন্য জঙ্গলের বাইরে অপেক্ষা করব। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আপনারা যেন সম্পূর্ণ সুস্থভাবে ধূপগুড়ি জঙ্গলের বাইরে বেরিয়ে আসতে পারেন।
আপনাদের দুজনের যেন সামান্যতম কোনো ক্ষতি করতে না পারে ওই কামপিশাচিনী, এবং যে কাজের জন্য আপনারা ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করছেন সেই কাজে যেন সাফল্য লাভ করেন। তোমরা নিশ্চিন্ত থাকো হে নিমাই, ঈশ্বরের ওপর ভরসা রেখো। তিনি মঙ্গলময়, তিনি সকল বিপদ থেকে উদ্ধার করবেন। সতীনাথ বাবু এবং রতন এবারে প্রবেশ করল ধূপগুড়ি জঙ্গলের মধ্যে। সতীনাথ বাবু জঙ্গলের মধ্যে পা রাখার বহুক্ষণ আগেই তাদের উভয়ের শরীর খুব ভালোভাবে শক্তিশালী মন্ত্রের দ্বারা গাত্রবন্ধন করে নিয়েছিলেন। জঙ্গলের মধ্যে প্রবেশ করেই তিনি লক্ষ্য করলেন সমগ্র জঙ্গলটা একেবারে থমথমে হয়ে রয়েছে। জঙ্গলের বাইরে যে প্রাণবন্ত ভাব ছিল, সেই প্রাণবন্ত ভাব জঙ্গলের অভ্যন্তরে একেবারে কর্পূরের মতো গায়েব হয়ে গিয়েছে। কোথাও এতটুকু বাতাস বইছে না। জঙ্গলের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিশাল বড় বড় গাছগুলো চুপচাপ পাথরের মূর্তির মতো ঠায় দাঁড়িয়ে রয়েছে কেবল। গাছের একটি পাতাও নড়ছে না। কোথাও সামান্যতম কোনো শব্দও হচ্ছে না। কোথাও থেকে কোনো আওয়াজও ভেসে আসছে না। সতীনাথ চট্টোপাধ্যায় পরিষ্কার বুঝতে পারলেন জঙ্গলের পরিবেশ ও আবহাওয়া কামপিশাচিনীর কারণে আমূল পরিবর্তন ঘটেছে। পিশাচিনীর ভয়ে প্রাণ বাঁচানোর তাগিদে জঙ্গলের প্রতিটি পশু, পাখি, কীট, পতঙ্গ সকলে অন্যত্র পলায়ন করেছে। সে কারণেই মস্ত বড় ধূপগুড়ি জঙ্গল হয়ে উঠেছে প্রেতপুরীর ন্যায় নীরব এবং নিঝুম। জঙ্গলের গাছপালা, গুল্ম, লতাপাতা, আগাছার ছোপ ঠেলে সতীনাথ চট্টোপাধ্যায়ের সাথে রতন এগিয়ে যেতে লাগলো ক্রমশ গভীরের দিকে। সতীনাথবাবু খেয়াল করলেন তারা যতই গভীরের মধ্যে প্রবেশ করছেন ততই যেন চারপাশের মধ্যে থেকে আলোর মাত্রা একটু একটু করে কমে চারপাশ কেমন যেন তিমিরাচ্ছন্ন হয়ে পড়ছে। চারপাশের মধ্যে আলো আঁধারির এমন এক অদ্ভুত মায়াজাল বিস্তৃত হয়েছে যা দেখলে মনে হয় তারা যেন কোনো মায়াবিনীর মায়াজগতে প্রবেশ করেছে। এভাবে কতটা সময় যে তারা হেঁটেছিল তার কোনো সঠিক হিসেব নেই। কিন্তু হঠাৎ করে সতীনাথবাবুর নাকে একটি অতি সুন্দর মিষ্টি গন্ধ এসে ঠেকতেই তিনি থমকে দাঁড়ালেন। চোখের ইশারায় রতনকে বুঝিয়ে দিলেন আর এগোনোর প্রয়োজন নেই, কাছে পিঠেই কোথাও পিশাচিনী রয়েছে। চারপাশের প্রতি সূক্ষ্মভাবে নজর বোলাতেই সতীনাথ চট্টোপাধ্যায়ের চোখ আটকে গেল সামনে থেকে মাত্র কয়েক হাত দূরে থাকা একটি বিশাল বড় প্রকাণ্ড কালো আবলুস গাছের দিকে। গাছের একেবারে মগডালের মধ্যে উল্টো হয়ে ঝুলে রয়েছে কালো কুচকুচে একটি উলঙ্গ নারী শরীর। সে যেন এতক্ষণ ঘুমোচ্ছিল, কিন্তু মানুষের গন্ধ পেয়ে তার ঘুম এবারে ভেঙে গিয়েছে। সবুজ দুই চোখে সেই কালো ছায়ামানবী তাকিয়ে রয়েছে সতীনাথ চট্টোপাধ্যায়ের দিকে। রতনও ততক্ষণে বিষয়টা লক্ষ্য করেছে। রতনের শরীর জুড়ে একটা শিহরণের স্রোত বয়ে গেল। এই তো সেই পিশাচিনী যে তার বাবাকে হত্যা করেছিল। পিশাচিনী খলখল করে হেসে উঠল মহানন্দে। সমগ্র ধূপগুড়ি জঙ্গলের মধ্যে ছড়িয়ে পড়ল তার সেই হাসির শব্দ। দমকা বাতাসের মতন সেই খলখলে হাসির শব্দ আলোড়ন সৃষ্টি করল সমগ্র তল্লাট জুড়ে। পিশাচিনী একভাবে সবুজ চোখের দৃষ্টি নিয়ে তাকিয়েছিল সতীনাথ চট্টোপাধ্যায়ের দিকে, কিন্তু সে কিছুতেই বুঝতে পারছিল না যে কেন এই বৃদ্ধ মানুষটি তার প্রতি কামনার মোহজালে জড়িয়ে পড়ছে না। আসলে পিশাচিনী জানত না যে তিনি মোটেও কোনো সাধারণ পুরুষ নন। সতীনাথ বাবুর চোখের ইশারায় রতন বুঝতে পারল তাকে এবার আসল কাজটি করতে হবে। মনে মনে সে ঈশ্বরকে স্মরণ করে মৃত পিতার অতৃপ্ত আত্মার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে সেই বল্লম ছুড়ে দিল পিশাচিনীকে লক্ষ্য করে। রতনের বাবা পলাশ ছোটবেলা থেকেই রতনকে শিখিয়েছিল অস্ত্রবিদ্যা। অস্ত্র চালনায় ছোট্ট ছেলেটা হয়ে উঠেছিল বড়ই পারদর্শী। সে তার নিজের পারদর্শিতার গুণ দেখালো। অব্যর্থ নিশানায় বল্লম দিয়ে গেঁথে গেল পিশাচিনীর কপালের একেবারে মাঝখানে। কালো আবলুস গাছের গায়ের সাথে গেঁথে গেল সেই পিশাচিনী, আর সাথে সাথেই বিকট শব্দে তারস্বরে চিৎকার করে উঠল সেই নরক লোকের পিশাচিনী। এতক্ষণ যেই পিশাচিনী রক্ত পিপাসার আনন্দে নতুন শিকারের সন্ধান পেয়ে প্রবল উল্লাসে উচ্ছ্বাসিত হয়ে আনন্দের হাসি হাসছিল, সহসা সেই এবার বুক ফাটা কষ্টে তীব্র যন্ত্রণায় চিৎকার করল। সে এক মারণ চিৎকার। কামপিশাচিনীর সেই চিৎকার যেন কানে তালা লাগিয়ে দেওয়ার মতন।
ধীরে ধীরে তার শরীরটা বুঝি এক অদৃশ্য আগুনে জ্বলে পুড়ে একেবারে ছাই হয়ে বাতাসের সাথে মিলিয়ে গেল। সতীনাথ চট্টোপাধ্যায় রতনের দিকে তাকিয়ে অত্যন্ত আনন্দের সাথে হাসতে হাসতে বললেন, পেরেছো পেরেছো রতন, তুমি পেরেছো। ধন্য তোমার অস্ত্রবিদ্যা, ধন্য তোমার পিতার প্রশিক্ষণ। সত্যি তুমি এক সুযোগে সঠিক জায়গায় পিশাচিনীকে আঘাত করতে সক্ষম হয়েছ। ওই ব্রহ্মাস্ত্রের দ্বারাই পিশাচিনী নিধন সম্ভব ছিল। তাকে ধ্বংস করতে হলে তোমার মতোই কোনো নিষ্পাপ সরল শিশুর প্রয়োজন। সব কিছু সঠিকভাবে সুসম্পন্ন হওয়ায় পিশাচিনী ধ্বংস হয়েছে। আজ থেকে তোমাদের এই ধূপগুড়ি জঙ্গল সম্পূর্ণরূপে আবার আগের মতন স্বাভাবিক হলো। আর এই জঙ্গলের মধ্যে প্রবেশ করে কোনো পুরুষকে নিজের প্রাণ দিতে হবে না। ওই সাংঘাতিক কাম পিশাচিনীর মোহের বশবর্তী হয়ে। আচ্ছা, এবার তাহলে আমার বাবার অতৃপ্ত আত্মা মুক্তি পাবে তো? পাবে পাবে বাবা, নিশ্চয়ই পাবে। তোমার বাবা সবটা উপর থেকে দেখছেন, তোমায় তিনি প্রাণ ভরে আশীর্বাদ করছেন। তুমি কোনো চিন্তা করো না। তোমার বাবার সাথে যে অন্যায় হয়েছিল, তুমি সেই অন্যায়ের বিনাশ ঘটিয়েছ। এখানকার প্রতিটি পুরুষ মানুষের জীবন তুমি সুরক্ষিত করেছ। তুমি নিজেও জানো না রতন, তুমি আজ কত বড় একটা কাজ করলে। এখানকার প্রতিটি মানুষ তোমায় মাথায় করে রাখবে। তোমার এই অবদানের কথা তারা কোনোদিনও ভুলবে না। চলো রতন, এবার তাহলে আমরা ফেরার পথ ধরি। জঙ্গলের বাইরে অনেক মানুষ আমাদের জন্য অপেক্ষা করছে। তাদের অযথা চিন্তার মধ্যে রাখার কোনো মানেই হয় না। এদিককার কাজ যখন শেষ, তখন দুগ্গা দুগ্গা বলে ফেরার পথ ধরাই মঙ্গলজনক। হ্যাঁ, চলুন। সতীনাথ চট্টোপাধ্যায় এবং ছোট্ট রতন এবারে বেরিয়ে গেল ধূপগুড়ি জঙ্গলের বাইরে। সোনাঝুরি গ্রামের প্রতিটি মানুষকে তারা বলল, ভয়ের আর কোনো কারণ নেই। ইতিমধ্যেই পিশাচিনীর বিনাশ ঘটেছে। রতন তাকে ধ্বংস করতে সক্ষম হয়েছে। সকলে মিলে রতনকে নিয়ে আনন্দে লাফালাফি শুরু করল, আর সতীনাথ চট্টোপাধ্যায়ের নামে রীতিমতো জয়ধ্বনি দিল। স্বনামধন্য প্রখ্যাত তন্ত্রসাধক সতীনাথ চট্টোপাধ্যায়ের দৌলতে সেইবার সোনাঝুরি গ্রামের নিরীহ মানুষ তথা পুরুষেরা এইভাবেই বজ্রধরের সৃষ্টি করা কাম পিশাচিনীর কবল থেকে মুক্তি পেয়েছিল। শেষ হলো স্কেরি টেলসের আজকের গল্প, ধূপগুড়ি জঙ্গলের পিশাচিনী। গল্পটা তোমরা এতদূর যারা শুনলে, তোমরা কে কোথা থেকে শুনলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমায় জানাও। এছাড়া আজকের গল্পে তোমাদের জন্য একটা কুইজও রয়েছে, তো সবাই মন দিয়ে গল্পটা শুনে আমায় সঠিক উত্তর কমেন্ট করে লিখে জানাও। আমি পরের গল্পের ইন্ট্রোতে যারা সঠিক উত্তর দেবে তাদের নাম মেনশন করব। আজকের গল্পটা যদি সত্যিই তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমায় জানাও। এছাড়া ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও। স্কেরি টেলসকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে নোটিফিকেশন অন করে রাখো, যাতে নতুন গল্প এলে সবার আগে তুমি জানতে পারো। আজকের গল্প রচনায় ছিল সুরজিৎ ঘোষ, গল্প পাঠে শুভ, বিভিন্ন চরিত্রে সৌরভ সাহা, সৃষ্টি, অভিক এবং আমি শ্রীরূপ। গল্পের সাউন্ড ডিজাইন 62 FPS স্টুডিও। গল্পের পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি শ্রীরূপ। তাহলে আজকের মতন এইটুকুই। খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য নতুন গল্প নিয়ে আসছি। ততক্ষণের জন্য বাই।